হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নববর্ষে আজকে আমরা একটা বাংলা বছরের নতুন দিন শুরু করছি। আজকে তোমাদের সাথে আমার দেখা হয়েছে প্রথমবারের মতো ব্যাটল ফিল্ডে। আজকে আমরা আমাদের যে ইংরেজি পরীক্ষাটি গতকাল তোমরা দিয়েছো সেই পরীক্ষাটার প্রশ্নগুলোর উত্তর কি, কিভাবে উত্তর কোনটা হলো, এই বিবেচনাটা কেন হলো, প্রত্যেকটা প্রশ্ন আমরা বিশ্লেষণ করার আজকে চেষ্টা করব। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসটাতে। তোমরা যারা আছো তাদেরকে তো স্বাগতম অবশ্যই, আর যারা নাই তাদেরকে একটু বলবো মেনশন করে দাও। আমরা 30 সেকেন্ডস টাইম নিব তোমাদের মেনশন করার জন্য, ঠিক আছে? সবাই একটু যার যার বন্ধুদেরকে মেনশন করো। হ্যাঁ, আমাদের 7টা বেজে গেছে, সরাসরি আমরা ক্লাস শুরু করে দিলাম টাইমলি। ওকে স্যার, কেমন আছেন? ভালো আছি। ওকে, তাহলে আমাদের ঘড়ির কাঁটায় ঠিক যখন 7টা, তখন আমরা শুরু করলাম আমাদের 1-to-1 ব্যাটল ফিল্ডের ইংলিশ কোয়েশ্চেন অ্যানালাইসিস বা আমাদের যেই সলভ ক্লাস, সেটা আমরা গতকালে তোমরা পরীক্ষা দিয়েছো। আমি এই প্রশ্নটার জন্য বেশ 2 থেকে 3 রাত সময় দিতে হয়েছে। আমার নিজে টাইপ করা কোয়েশ্চেন বাছা কয়েকটা টাইপের প্রশ্নগুলো সলভ করেছি। দেখো, চিন্তা করো, তোমাদের প্রশ্নগুলোর আমি প্রথমে বিগত 10 বছরের তোমাদের বিএসসি এবং মিডওয়াইফারি এই 2 প্রশ্নকে আমি অ্যানালাইসিস করেছি যে কি ধরনের প্রশ্নগুলো আসে, ভোকাবুলারি কেমন আসে, গ্রামার কেমন আসে। প্রথম পার্টে গেল 10 বছরের প্রশ্নের 10-10 মোট 20টা সেট প্রশ্নের অ্যানালাইসিস। 2 নম্বরে গেল এবার এই প্রশ্নগুলোর আঙ্গিকে আদলে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে প্রশ্ন বাছাই করা। পুরো বই থেকে আমি বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন জায়গার প্রশ্ন আমি বাছাই করলাম। এরপর প্রশ্নের পালা আসলো টাইপ করা। হ্যাঁ, আমি কিছু প্রশ্ন টাইপ করলাম, কিছু প্রশ্ন আমি অফিস থেকে টাইপ করালাম আমাদের টাইপিস্ট দিয়ে। 2 ধাপে টাইপ করা শেষ হলো। তারপরে আবার ওই প্রশ্ন আমি আবার রিচেক করেছি যে কোনো জায়গায় স্পেলিং, কোনো জায়গায় গ্রামার, কোনো জায়গায় ছোটোখাটো ভুল আছে কিনা। এই 3-4 ধাপে তোমাদের প্রশ্নটা হয়েছে। তাই বুঝতে পারছো স্ট্যান্ডার্ডে কোনো ঘাটতি ছিল না, আমাদের এফোর্টে কোনো ঘাটতি ছিল না। আর এখন তোমাদের জন্য দরকার যে কোন উত্তরটা কেন হলো, এটা যদি বুঝে ফেলো তাহলে এই আঙ্গিকে যদি প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় যেন তোমরা উত্তর করতে পারো। সো আমরা শুরু করছি আজকে আমাদের আলোচনা। এই যে আমাদের সুহাস ভাইয়া কমেন্ট করেছে, সুহাস ভাই চলে আসছে আজকে জামাই নিয়ে ঘুরতে, পারতেছে না। আচ্ছা ঠিক আছে সুহাস ভাইয়া, ওকে আমরা শুরু করছি, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। চলো প্রথম প্রশ্নটা দিয়ে আমরা একটু আমাদের আলোচনা আজকে শুরু করছি। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবা প্রশ্নগুলো, যেন তোমাদের এই টাইপের প্রশ্নগুলো যদি আসে কোনোভাবেই যেন ভুল না হয়ে যায়, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। শি ইজ নাও আ স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি। ওকে, বলেছে সে একজন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে এখন একজন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে যে ইউ আছে ভাওয়েল, এটা ভাওয়েল রাইট? ইউ ভাওয়েল, কিন্তু ইউ যখন আমি সাউন্ড উচ্চারণ করবো, ইউ বাংলায় যখন উচ্চারণটা এরকম হবে, ইউ এই উচ্চারণটা, এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড মাথায় রাখো একটু সবাই। হ্যাঁ, সাউন্ডের দিকে দেখবা, ভাওয়েল আছে নাকি কনসোনেন্ট আছে শুরুতে সেটা ম্যাটার না, সাউন্ডটা কীরকম। যেমন ধরো আমরা যখন আওয়ার লিখি, হ্যাঁ আওয়ার, HOUR, তাহলে এখানে দেখো প্রথমে কি আছে কনসোনেন্ট, কিন্তু সাউন্ড কি হয় আওয়ার, আ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। তাহলে ইউ হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তাই ইউ এর আগে কিন্তু এন হবে না। আমরা সাধারণত ইউনিভার্সিটি দেখে এন উত্তর করার কথা তোমরা, কিন্তু সেটা না। ইউনিভার্সিটি, ইউনিক, তারপর হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে ইউনিভার্সাল, এগুলো আমি ক্লাসে পড়াইছিলাম, তোমাদের আর্টিকেলের ক্লাসে পড়াইছিলাম। এগুলোর আগে কিন্তু কি হবে না, এগুলো আগে কিন্তু এন হবে না। তাহলে একজন যেহেতু শিক্ষার্থী, তাহলে কি হবে একজন, তাহলে একজনের জন্য কি হয়, হয় এ না হয় এন। তাহলে এন যেহেতু হবে না, তাহলে কি হবে, এন যদি না হয় তাহলে কি হবে, এখানে এ হবে। তাহলে উত্তর সঠিক কোনটা, এ নাম্বার। তাহলে শি ইজ নাও আ স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি, সে এখন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঠিক আছে? ওকে, তার পরের প্রশ্নে আসি। মিস্টার রায়হান ইজ ড্যাশ FCPS। বলছে মিস্টার রায়হান একজন FCPS। তোমাদের ক্লাসে পড়ানোর প্রশ্ন এটা। হ্যাঁ, ক্লাসে পড়িয়েছে এই টপিক। দেখো, আমরা যখন দেখবো যে আমাদের অ্যাব্রিভিয়েটেড ফর্ম
অর্থাৎ কোনো বড় একটা ডিগ্রির সংক্ষিপ্ত ফর্ম, এফসিপিএস, বিসিএস, এরকম যখন শর্ট ফর্ম থাকে, এমবিবিএস, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে এমবিএ, আইবিএ, তাহলে শর্ট ফর্মের প্রথম লেটারটা দিয়ে খেয়াল করবা। প্রথম লেটারটার সাউন্ডটা যদি ভাওয়েল হয়, ভাওয়েল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে কি বসবে বলো তো? এন বসবে। আর প্রথমটা যদি ধরো এরকম হয়, ধরো এফসিপিএস না হয় যদি এসএসসি হয়, ধরো এইচএসসি হয়, ধরো এমবিবিএস হয়, এমবিবিএস হয়, অথবা ধরো আইবিএ হয়, প্রত্যেকটা জিনিস দেখো ভাওয়েল সাউন্ড। তাহলে এগুলোর পূর্বে কি বসবে বলতো? এগুলোর পূর্বে বসবে হচ্ছে এন। অপর দিকে যদি এমন হয়, ধরো বিবিএ অথবা বিএসসি অথবা বিকম অথবা বিসিএস অথবা ধরো কি বলা যায় আরো, তাহলে এগুলো পূর্বে কি বসবে? এগুলো পূর্বে বসবে হচ্ছে এ। ঠিক আছে? তাহলে তোমরা যখন অ্যাব্রিভিয়েশন ফর্ম দেখবা, তাহলে সেটার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন, আর উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয় তাহলে কি হবে? এ হবে। তাহলে সহজ কনসেপ্ট, তাহলে কি হবে? এন এফ সিপিএস, এফ এ, এ সাউন্ড, তাহলে কি হবে? এন এফ সিপিএস। ওকে, তারপরে দেখি আমরা, you will receive dash SMS if you are eligible for dash subject in unit. তুমি যে ইউনিটে এলিজিবল হও, যোগ্য হও, তাহলে তুমি একটা SMS পাবা। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এই যে SMS, এ সাউন্ডে চিন্তা করো, এস এ, এ সাউন্ড, রাইট? তাহলে এই এস কিন্তু একটা ভাওয়েল সাউন্ড তৈরি হয়। কি সাউন্ড করে বলো তো? ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। ঠিক আছে? তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসবে? অবশ্যই এই জায়গায় আমাদের কি বসবে? এন বসবে। আর এখানে কি আছে দেখো তো? সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট, এটা তো অ্যাব্রিভিয়েশন না, এটা শর্ট ফর্ম না, পূর্ণাঙ্গ ফর্ম। তাহলে পূর্ণাঙ্গ ফর্মের ক্ষেত্রে কিন্তু ভাওয়েল কনসোনেন্ট যেটা আছে সেটাই হবে। তাহলে এস তো কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি হয়? এ হয়। তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে আমাদের এন, এখানে হবে কি? এ। তাহলে কোনটা আছে? এন এ। তাহলে কোনটা হবে? ডি নাম্বার। তাহলে বলেছে তুমি যদি ইউনিটের একটা সাবজেক্টের জন্য তুমি যোগ্য হও, নির্বাচিত হও, তাহলে তুমি একটা SMS পাবা। তাহলে SMS ভাওয়েল সাউন্ড, দেখো এটা এস হলো কিন্তু অ্যাব্রিভিয়েশন। মাথায় রাখতে হবে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কনসোনেন্ট আছে নাকি ভাওয়েল আছে এটা ম্যাটার করে না, উচ্চারণটা কেমন হচ্ছে সেটা ম্যাটার করে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। তাহলে SMS, এস এস এ, এ সাউন্ডটা কি? ভাওয়েল। আর সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আর এ সাউন্ড হচ্ছে না, স, স সাউন্ড হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্টের ক্ষেত্রে কি? কনসোনেন্ট হবে। তাহলে শর্ট ফর্মের ক্ষেত্রে তুমি উচ্চারণের দিকে খেয়াল করবা, আর ফুল ফর্মের ক্ষেত্রে উচ্চারণের দিকে খেয়াল করার দরকার নাই। ওকে, আচ্ছা। I want only dash little sugar in my tea, please. বলেছে আমি আমার চায়ের মধ্যে অল্প একটু আমি চিনি চাই, খুব সামান্য একটু চিনি চাই। আচ্ছা, এখন এখানে একটা ডিটারমিনার, তাই না? একটা ডিটারমিনার ইউজ করতে বলছে। তাহলে এই যে লিটল ডিটারমিনারটা আছে, দেখো লিটলের তিনটা ফর্ম হয়। একটা হচ্ছে শুধু লিটল, এটা হচ্ছে আ লিটল, হচ্ছে দা লিটল। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটার বাংলা মিনিং কি? খেয়াল করো, বাংলা মিনিংগুলো বেশ জরুরি। একটা হচ্ছে দেখো লিটল অর্থ হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। হ্যাঁ, আ লিটল অর্থ কি? খুব সামান্য, অল্প, অল্প। আমরা আ লিটলের জায়গায় অনেক সময় সাম ইউজ করতে পারবো, মাথায় রাখবা আ লিটল সামের কাজ করে। আর দা লিটল অর্থ হচ্ছে সামান্যটুকুর সবটা, সামান্য অল্প কিছুর সম্পূর্ণটা। তাহলে দা লিটল কখন হবে? সামান্যটুকুর সবটা, সামান্যটুকুর সবটা। তাহলে আমি বলতে পারি যে আই হ্যাভ ড্রাঙ্ক দ্য লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। তাহলে গ্লাসের যে অল্প একটু পানি ছিল তার পুরোটাই আমি খেয়ে ফেলছি। তাহলে অল্প একটু কিন্তু তার পুরোটাই যদি খেয়ে ফেলো, পুরোটাই ফেলে দাও, পুরোটাই তুমি কিনে ফেলো, কি হবে? সেটা হচ্ছে দা লিটল। তাহলে এখানে খেয়াল করো, এখানে অপশন অনুযায়ী আমরা কোনটা কোনটা পাই। অপশন আমাদের কি কি আছে? লিটলের আগে এ হতে পারে বা দা হতে পারে, তাই না? তাহলে এখানে কোনোটা কি আছে দেখো তো? ফিউ কি বসে? ফিউ আর লিটল কি বসে? না, ফিউ বসেছে কাউন্টেবল নাউনের সাথে, কিন্তু সুগার তো আনকাউন্টেবল নাউন, তাহলে এটা হচ্ছে না। সাম কি? দেখো সাম লিটলের কাজই করে, তাহলে আমি তো লিটলের জায়গায় সাম বসাবো,
লিটলের আগে কিন্তু সাম আসবে না, কারণ লিটলের ডিটারমিনার সামও ডিটারমিনার, দুইটা ডিটারমিনার তো একসাথে বসবে না, তাহলে এইটা আমাদের কাটা। এ হচ্ছে সাচ লিটল হয় না, হয় কি আ লিটল, তাহলে উত্তর কোনটা হবে আ লিটল। তাহলে আ লিটল হচ্ছে সাম, অল্প একটু, ঠিক আছে। আ লিটল সাম হবে না, তোমরা অনেকে ভুল উত্তর চিন্তা করছো, এটা সাম হবে না, এটা হচ্ছে আ লিটল হবে। হ্যাঁ, সাম হবে না, কারণ কি আ লিটল সামের কাজ করে। তুমি যদি আ লিটল না দাও তাইলে সাম দিবা, যে আই ওয়ান্ট সাম সুগার ইন মাই টি। যদি আ লিটল না দাও, কিন্তু আ লিটল সামের কাজ করে, সাম আ লিটলের কাজ করে, একের পরিবর্তে একটা, একসাথে দুইটা না, বোঝা গেল? ওকে, তারপর আসো, দেয়ার ইজ অলওয়েজ ডিসক্রিমিনেশন বিটুইন ড্যাশ রিচ অ্যান্ড পুয়ার। বলেছে গরিব এবং ধনীদের মধ্যে সবসময় একটা বৈষম্য থাকে, সবসময় একটা বৈষম্য থাকে ধনী আর গরিবদের মধ্যে, তাই না? আচ্ছা, দেখো আমরা এই দ্য রিচের ব্যাপারটা একটু দেখো, যেমন হি ইজ আ রিচ ম্যান, রিচ ম্যান, সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা খেয়াল করো। যখন আমরা রিচকে কোনো নাউনের পূর্বে বসাচ্ছি, দেখো আমরা রিচকে যখন একটা নাউনের পূর্বে বসাচ্ছি, ম্যানকে একটা নাউন, নাউনের পূর্বে যখন রিচকে বসাবো তখন রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি বলতো? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যখন রিচকে বসাই সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এইরকম কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা দা দিয়ে কানেক্ট করি, ব্যক্তি বোঝায় যেগুলো, সেক্ষেত্রে তার অর্থ ভিন্ন হয়ে যায়। যেমন ধরো আমি যে বলি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, নট অলওয়েজ হ্যাপি, এইখানে বোঝাচ্ছে যে ধনীরা, এখানে রিচ বলতে কিন্তু কেউ ধনীটা বোঝাচ্ছে না, বলছে ধনী মানুষেরা। তখন আমি যখন দেখো, আমি যখন এই জায়গাটাকে রিচের আগে যখন আর্টিকেল দা বসাই তখন একটা জাতি বোঝায়, এটা হয়ে যায় একটা কমন নাউন। কি হয়ে যায়? একটা কমন নাউন, কমন প্লুরাল নাউন, ঠিক আছে? তো কি হবে? রিচের আগে দা হবে, আবার পোরের আগে কি হবে? দার হবে, দা হবে, কারণ জাতিকে বোঝাচ্ছে, মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে বলছে যে গরিবদের এবং ধনীদের মাঝে একটা বৈষম্য আছে। এখানে বোঝায় নাই কে গরিব কে ধনী, বলেছে ধনীদের মাঝে গরিবদের মাঝে একটা বৈষম্য আছে। তাহলে ধনীদের গরিবদের, বা ধনী মানুষ গরিব মানুষ বোঝাতে কি হয়? দ্য রিচ দ্য পুয়ার, দ্য অনেস্ট দ্য পায়াস, বোঝা গেল? ওকে, তাহলে কি হবে? এই জায়গায় উত্তর হচ্ছে এখানে হবে দা, এখানে কি হবে? দা। কোথায় পাচ্ছি আমরা? এই যে ডি নাম্বার। তাহলে দ্য পুয়ার দ্য রিচ, বুঝে গেল? দ্য পুয়ার আর হচ্ছে দ্য রিচ। ওকে, তারপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা খুঁজে বের করো। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, ইংলিশ নিয়ে এসেছে। খেয়াল করো, ইংলিশ যখন ভাষা, সবাই লিখে রাখো, ইংলিশ যদি ভাষা বোঝায়, ইংলিশ যখন লিখবা তুমি, এটা হচ্ছে শুধু ভাষা। ভাষা বুঝালে কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে? সবাই একটু নোট করো, ইংলিশ শব্দটা দিয়ে যদি ভাষা বোঝায় তাহলে আর্টিকেল বসবে না। আর ইংলিশ দিয়ে যদি জাতি বোঝায়, ইংলিশ দিয়ে জাতি বোঝালে আর্টিকেল দা বসে। জাতি বোঝালে, হ্যাঁ, জাতি মানে কি? মানে ব্রিটিশ জাতি আর কি। জাতি বোঝালে আর্টিকেল দা বসে। এইবার আমরা একটু দেখি তো করতে পারি কিনা। বলেছে কি, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। তাহলে খেয়াল করো, প্রথমটা কি? প্রথমটা ল্যাঙ্গুয়েজ, পরেরটা কি? ন্যাশনালিটি, তাই না? তাহলে প্রথমটাতে আর্টিকেল হবে না, সেটা ঠিক আছে, কিন্তু ন্যাশনালিটি বোঝাতে কিন্তু আর্টিকেল লাগবে। বুঝাতে পারলাম? ইংলিশ শব্দটা যদি জাতিকে বোঝায় তাহলে আর্টিকেল দা বসবে, যদি ভাষা বোঝায় কোনো ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে এইটা ঠিক আছে, বাট এখানে ঠিক নাই, রাইট? ওকে, তাহলে আমাদের এখানে কি হবে? এখানে আর্টিকেল হবে না, এখানে আর্টিকেল হবে। দেখো এখানে ভাষার পূর্বে আর্টিকেল বসাইছে, তাহলে কি হবে? হবে না। তাহলে এটাও কাটা, ফাইন, এটাও কাটা, এটাও কাটা। হি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে দুটার পূর্বেই দা বসাইছে। দেখো এখানে ভাষার পূর্বেও দা, আবার এখানে জাতির পূর্বেও দা। তাহলে জাতিরটা ঠিক আছে, কিন্তু ভাষারটা ঠিক নাই। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজি বলে ইংরেজদের মতো। তাই কোনটা উত্তর?
একটি নাম্বার। তাহলে ভাষার পূর্বে আর্টিকেল হবে না, তবে জাতির পূর্বে আর্টিকেল দা হবে। উত্তর কি হবে? উত্তর হবে ডি নাম্বার। ওকে, তারপর আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য খুঁজে বের করো। এখানে আমরা আরেকটা উত্তর পেলাম, দেখো নদী, সাগর, মহাসাগর। হ্যাঁ, নদী, সাগর, মহাসাগর এর নামের পূর্বে কি বসে? আর্টিকেল দা বসে। নামের পূর্বে দা বসে, ঠিক আছে? আর্টিকেলের ক্লাস আমরা পড়াইছিলাম। ওকে, তাহলে কি বলবো? পদ্মা। তাহলে পদ্মা নদীর নাম, তাহলে আগে কি বসবে? দা বসবে। এখানে দা দিয়েছে? দেয় নাই। তাহলে পদ্মা হোক, মেঘনা হোক, যমুনা হোক, নীলনদ হোক, আমাজন নদী হোক, ট্যামস নদী হোক, যে কোনো নদীর নাম বসো, আর্টিকেল দা হবে। তাহলে এখানে দা দিয়েছে? দেয় নাই। তাহলে এইটা আমাদের প্রথম কাটা। তাহলে বাকি তিনটায় দেখো, এখানে দা দিছে? দেয় নাই। পদ্মা হয় না, একটি পদ্মা না, পদ্মা একটাই আছে মাত্র। তাহলে কি হবে? দা আছে দুইটা অপশনে, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, দ্য পদ্মা ইজ বিগ রিভার। কোনটা দিবা? এটা চিন্তা করবা। যখন একটা জিনিসকে বোঝাচ্ছ, মানুষ একজন, সেটা বলতে হবে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। সেটা অনেকগুলো মানুষ না, তাই না? সে একজন ভালো ছাত্র। বললাম ফারিয়াপু ইজ আ গুড টিচার, ফারিয়াপু একজন ভালো শিক্ষিকা। তাহলে এই যে একজন মানুষ বোঝাইতে বসাতে হবে। তাহলে আর্টিকেল আমি পদ্মার জন্য দা বসাবো, কিন্তু পদ্মা নদী কয়টা? একটা নদী হওয়াতে অবশ্যই আর্টিকেল দাটা দিতে হবে, একটি বোঝাতে হবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর সি নাম্বার। এখানে সব ঠিক আছে, শুধু আর্টিকেল দেয় নাই, তাহলে এখানে কাটা। তাহলে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। কিন্তু যদি এভাবে বলতো পদ্মা হলো বাংলাদেশের সবচেয়ে বড় নদী, তাহলে কি হতো? দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট। ওই যে সুপারলেটিভ, তখন কি নিয়ম অনুযায়ী হতো? তখন সুপারলেটিভ ডিগ্রি অনুযায়ী। ডিগ্রি ক্লাসে পড়াইছিলাম সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? আর্টিকেল দা। কিন্তু এটা সুপারলেটিভ বলে নাই, বলছে পদ্মা একটা বড় নদী। তাহলে যেহেতু সুপারলেটিভ হয় নাই, তাহলে একটি বোঝাতে কি বসবে? বসাতে হবে। চুজ দ্য প্যাসিভ ভয়েস অফ বিবিসি। এটা ক্লাসে পড়ানো একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিসিএসও এসেছে, বিভিন্ন বছর এটা পরীক্ষায় আসে, অনেক রিপিট হয়ে প্রশ্ন, আমি তাই দিয়েছি। বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। আচ্ছা, এখানে সবচেয়ে বড় কনফিউশনের জায়গা হচ্ছে ভাইয়া ভার্বটা। আমাদের যে ভার্বটা এখানে আছে, খেয়াল করো, এই ভার্বটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কনফিউশন। ব্রডকাস্ট, ওকে। এখন প্রশ্ন হচ্ছে ব্রডকাস্ট শব্দটা কোন ভার্বে আছে? V2, V1, V3। চিন্তা করো, V3 হওয়ার শর্ত কি? আমার এখানে হ্যাভ বা হ্যাজ লাগবে। আছে কি হ্যাভ বা হ্যাজ? নাই। তারপরে হাতে বাকি রইল কি? V1, V2। তাহলে ধরো V1 এটা ভার্বে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে বিবিসি তো একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? একটা নিউজ চ্যানেল। তাহলে এখানে কি এস বা ইয়েস যুক্ত হইতো না? হয়তো। তো যেহেতু হয় নাই, তার মানে এটা পাস্ট ফর্মে আছে। কিসে আছে? পাস্ট ফর্ম। কারণ আমরা জানি ব্রডকাস্টের তিনটা ফর্ম সেম। দেখো V1 এটা কি? এটাও ব্রডকাস্ট। আবার V2 তেও কি? এইটাও ব্রডকাস্ট। আবার V3 তে কি? সেটাও ব্রডকাস্ট। পার্থক্য কোনটা? V3 হওয়ার আগে হ্যাভেজ লাগবে, আর হচ্ছে V1 হলে এস বাই এস লাগবে, কিন্তু V2 হলে কিচ্ছু লাগবে না। এবার প্যাসিভ করো, তাহলে কি হবে? বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজটা বিবিসি সম্প্রচার করেছে। তাহলে আমার অবজেক্ট কোনটা? দ্য ব্রেকিং নিউজ। নিয়ে আসো দ্য ব্রেকিং নিউজ, দ্য ব্রেকিং নিউজ। ওকে, তাহলে নিউজ কিন্তু সবসময় আনকাউন্টেবল, মনে রাখবা। নিউজ, ইনফরমেশন, এগুলো আনকাউন্টেবল। তাহলে নিউজের সাথে পাস্ট টেন্সে কি হবে? ওয়াজ। তাহলে ব্রডকাস্টের V3 সেম থাকবে, ব্রডকাস্ট বাই কি? বাই বিবিসি, বাই বিবিসি। তাহলে মিলাও এবার, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট। তাহলে ব্রেকিং নিউজ ইজ হবে না, এটা প্রেজেন্ট হয়ে গেছে। নিউজ সিঙ্গুলার, এর সাথে কখনো ওয়ার হয় না। দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, ঠিক আছে। আর ব্রডকাস্টেড হয় না, ব্রডকাস্টের V3 ব্রডকাস্টেড না, শুধু ব্রডকাস্ট। উত্তর কোনটা হবে? সি নাম্বার, ঠিক আছে। তারপর আমরা কি বলছি দেখো, দে ম্যারিড ইচ আদার। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আসা একটা প্রশ্ন। ক্লাসে এই টাইপের বিভিন্ন প্রশ্ন আমি সলভ করাইছি। হ্যাঁ, শি ফ্যান্ড হারসেলফ, হি হার্ড হিমসেলফ। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন, যে দে কোয়ারেন্টাইনড দেমসেলভস, এই ধরনের প্রশ্ন পড়াইছি। তাহলে খেয়াল করো, রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে যদি কোনো ভার্ব শুরু হয় বা রিসিপ্রোকাল ভার্ব দিয়ে,
সেক্ষেত্রে কি হবে, এটা আমাদের সাবজেক্ট নিজের জায়গায় থাকবে, তাহলে কি হবে দে। কোন টেন্সে আছে V2, তাহলে V2 এর জন্য কি হবে অক্সিলারি দে ওয়্যার ম্যারিড বাই ইচ আদার, ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার, রেসিপ্রোকাল। দে ওয়্যার ম্যারিড বাই ইচ আদার, দে গট ম্যারিড, দে ওয়্যার ম্যারিড ইচ আদার, এখানে বাই নাই, দেখো এখানে বাইটা দেয় নাই, তাহলে এটা ভুল। দে গট ম্যারিডও হবে না, দে হ্যাড বিন ম্যারিড, হ্যাড বিন কেন আসবে, পাস্ট ইনডিফিনিট তো কখনো হ্যাড বিন হয় না, তাহলে কি হবে উত্তর হচ্ছে এ নাম্বার, দে ওয়্যার ম্যারিড বাই ইচ আদার। ওকে, 10-এ আসি। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে ডাবল অবজেক্ট, আমরা ডাবল অবজেক্ট পড়েছি না, হি টিচেস আস ইংলিশ, মানিক ভাইয়া টিচেস আস ইংলিশ, মনে আছে তোমাদের ক্লাসে ভয়েস চেঞ্জে আমার নাম দিয়ে পড়াইছিলাম। তাহলে হি টিচেস আস ইংলিশ, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এরকম ডাবল অবজেক্ট যখন থাকে তখন আমরা কিভাবে সলভ করি, দেখো আমরা এটাকে দুইভাবে করতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমরা এটাকে দুইভাবে করবো কি, একটা প্রশ্ন তুমি দেখো, একটা হচ্ছে আস, একটা হচ্ছে মিল্ক, এটা V1, এটা হচ্ছে V2, ধরো সরি এটা হচ্ছে অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2, তুমি এই দুইটার যে কোনো অবজেক্টকে শুরুতে নিয়ে করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এক নাম্বার সলভ হইতে পারে এটা এরকম যে উই প্রেজেন্ট টেন্সে কি হবে, উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ, এইটা একটা অপশন হইতে পারে। আবার আরেকটা হতে পারে যে আমাদেরকে দেওয়া হয়, আমাদের দুধ আমাদেরকে দেওয়া হয়, তাহলে তুমি মিল্ককে নিলা, তাহলে মিল্কের সাথে আর হবে না, মিল্ক ইজ গিভেন, আমরা জানি কাউকে দেওয়া, টু, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। এখন তুমি প্রশ্ন মধ্যে খেয়াল করবে কোনটা দিয়ে শুরু হয়েছে, দেখো উই দিয়েও আছে অপশন, মিল্ক দেওয়া আছে, তাহলে যে কোনো উত্তর হইতে পারে। তাহলে মিল্ক আর বিং, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি কখনোই প্যাসিভে বিং হয়, কখনো কন্টিনিউয়াস টেন্সে। আমরা জানি বিং কখন হবে, বিং হওয়ার শর্ত হচ্ছে এটা কন্টিনিউয়াস হইতে হবে। আমাদের কি বলে অ্যাক্টিভ ভয়েসটা যদি কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে প্যাসিভ করার সময় বিং দিব, আদারওয়াইজ কোনোভাবেই বিং দেওয়া যাবে না। তাহলে এখানেও দেখো কি আছে, বিং দেওয়া আছে, তাহলে এটাও কি হবে, এটা হবে না, কারণ আমার সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তার সাথে কখনোই বিং যায় না। এইখানেও দেখো কি দেওয়া আছে, বিং, তাহলে এটা তো হচ্ছে না, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ, কি উত্তর সি নাম্বার, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। ঠিক আছে, তারপর আসি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, সারপ্রাইজের সাথে দুইটা প্রিপোজিশন বসে, সারপ্রাইজ উইথও বসে, সারপ্রাইজ অ্যাটও বসে। হ্যাঁ, দেখো তাহলে সারপ্রাইজ কি, তার আচরণ আমাকে সারপ্রাইজ করেছে, তাহলে কি হবে আই, তাহলে নাও আই পাস্ট টেন্স না, সারপ্রাইজড V2, তাহলে কি হবে আই ওয়াজ সারপ্রাইজড। খেয়াল রাখবা কোনো ব্যক্তি যদি, তুমি ব্যক্তির প্রতি যদি তুমি অবাক হও, আশ্চর্যান্বিত হও, তাহলে কি হবে সারপ্রাইজড উইথ। কিন্তু যদি কারো আচরণ হয়, কোনো বস্তু হয়, কারো চরিত্র হয়, তাহলে হচ্ছে অ্যাট, তাহলে কোনো বস্তু, চরিত্র, বিষয় এগুলোর প্রতি কি হয় অ্যাট। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, তাহলে বিহেভিয়ার আচরণ, অ্যাট হিজ বিহেভিয়ার, কি হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, আমি আশ্চর্যান্বিত হয়েছিলাম তার আচরণে, তাহলে কি হবে আই ওয়াজ দেনে, দেখো এখানে অক্সিলারি ছাড়া কখনো প্যাসিভ হয় না। আই ওয়াজ সারপ্রাইজড উইথ না, সারপ্রাইজড উইথ হবে কখন, যখন বিহেভিয়ার না হয়ে যদি হিম হইতো, আই ওয়াজ সারপ্রাইজড উইথ হিম, তাহলে ঠিক ছিল, কিন্তু ব্যক্তি না হয়ে ব্যক্তির আচরণ হয়ে গেছে, তাই কি হবে অ্যাট হবে। আই হ্যাড বিন হবে না, হ্যাড বিন পাস্ট পারফেক্ট হয়, I was surprised at his behavior, তো উত্তর কোনটা হবে ডি নাম্বার, I was surprised at his behavior, I was surprised at his behavior। ঠিক আছে, ওকে, তারপর আসি, I knew him, খুবই পরিচিত প্রশ্ন, known to, রাইট? ওকে, আসো তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হবে হি, কোন টেন্সে আছে V2, তাহলে কি হবে হি ওয়াজ। ওকে, তাহলে নো এর V3 কি known, আমরা পড়িয়েছিলাম না ভয়েসের ক্লাসে কিছু কিছু ভার্বে প্রিপোজিশন বাইয়ের জায়গায় কখনো ইন হয়, কখনো টু হয়, কখনো উইথ হয়, কখনো অ্যাট হয়, ঠিক নো এর সাথে কি হবে নোন টু, খুবই পরিচিত। হি ওয়াজ নোন টু, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, হি ওয়াজ নোন টু মি, তাহলে ইজ হবে না কারণ পাস্ট টেন্সে আছে,
হি ওয়াজ নোন টু মি, তাহলে উত্তর কোনটা? বি নাম্বার। হি ওয়াজ নোন টু মি। দেখো নোনের সাথে উইথ দিলেও হবে না, নোনের সাথে বাই দিলেও হবে না, উত্তর কি হবে? হি ওয়াজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত ছিল। আবার দেখো ভয়েস চেঞ্জ দেখে আসা প্রশ্ন, লেট হার সিং আ সং, আমরা ক্লাসে পড়াইছি। তাহলে ল্যাট দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তার পেসিভ অবশ্যই ল্যাট দিয়ে শুরু হবে। তাহলে খেয়াল করো আমরা ল্যাট দিয়ে শুরু করি। ল্যাট, অবজেক্টটা নিয়ে আসো, ল্যাট আ সং, বস্তুবাচক অবজেক্ট, লেট আ সং। আমাদের ইম্পারেটিভে কোনো অক্সিলারি বসে টেন্স অনুযায়ী? না। প্রশ্ন উত্তর হচ্ছে না, ইম্পারেটিভে কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড বিন এরকম কিচ্ছু বসে না, শুধু বি বসে। লেট আ সং বি, সং বি। তাহলে এই যে সিং এর ভিত্তি করো, তাহলে কি হবে? সাং, সিং স্যাং সাং, তারপর হচ্ছে বাই হার, বাই হার। তাহলে লেট আ সং বি সাং বাই হার, এটা গান গেতে দেওয়া হোক তাকে। তাহলে কি হবে? লেট আ সং বি সাং, এটা উত্তর মানে 1 নম্বরটাই সঠিক না? লেট আ সং বি স্যাং, স্যাং আছে কিসে? V2 তে। লেট আ সং সিং, এটা কিসে আছে? V1, V1 হলে প্যাসিভ হবে না। লেট আ সং সাং, এটা কিসে আছে? V3 তে আছে, কিন্তু বি নাই, তাহলে উত্তর কোনটা? এ নাম্বার। লেট আ সং বি সাং বাই হার। প্যাসিভ ফর্ম অফ হু উইল ডু দ্য ওয়ার্ক, ওকে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, দেখো কিভাবে করবা। আমরা যদি হু এর জায়গায় কি বসে? বাই হুম, বাই হুম। তারপর অবজেক্টটা কি আছে? অবজেক্ট আগে অক্সিলারি হবে, তাহলে অক্সিলারি কি আছে? উইল, বাই হুম উইল। আমরা জানি প্যাসিভ করার জন্য উইলের জায়গায় কি লাগে? উইল বি, মোডাল ভার্ব। তাহলে আমরা বি এর আগে কিন্তু সাবজেক্ট দিতে হবে। বাই হুম উইল দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তারপর বিটা দিবা, বি, ডু এর ভিতরে কি? ডান। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, কোথায় আছে? হু না, হু এর পরিবর্তে হু হবে না, হু এর পরিবর্তে কখনোই হু হবে না। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হুম দ্য ওয়ার্ক, না দ্য ওয়ার্ক হবে না, কারণ দ্য ওয়ার্ক করলে কিন্তু ইন্টারোগেটিভ থাকে না। তুমি যখন ইন্টারোগেটিভ প্রশ্নের উত্তর করতেছো তার মানে তোমাকে আগে সাবজেক্ট দিতে হবে, পরে অক্সিলারিটা দিতে হবে। সরি, আগে অক্সিলারি পরে সাবজেক্ট। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে এইটা উত্তর সঠিক। তাহলে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, কার দ্বারা কাজটি করা হবে। দ্য হাউস ইজ বিল্ডিং, এগুলোকে আমরা বলেছি কোয়াজি প্যাসিভ, এগুলোকে আমরা কি বলি বলতো? কোয়াজি প্যাসিভ। কোয়াজি প্যাসিভ মানে কি? মানে এগুলো আধা প্যাসিভ, ওইগুলার সেন্টেন্সটা দেখতে অ্যাক্টিভ হলেও সেন্টেন্সের অর্থটা প্যাসিভের মতোই। দ্য হাউস ইজ বিল্ডিং মানে বাড়িটা বানানো হচ্ছে, তো বাড়িটা বানানো হচ্ছে এই কথা তো প্যাসিভের মতোই মনে হয়, তাই না? বাড়ি তো নিজে নিজে বানাচ্ছে না, তাই না? বাড়িতে কেউ না কেউ বানাচ্ছে। সো এই সেন্টেন্সগুলো দেখতে প্যাসিভ, তাই এগুলো একটু প্যাটার্নটা ডিফারেন্ট। তাহলে খেয়াল করো, দ্য হাউস ইজ বিল্ডিং, তাই না? কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি করবা? দ্য হাউস, এটাই সাবজেক্ট, তাহলে হাউসের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি কি? ইজ। আর প্যাসিভের জন্য কি লাগে? কন্টিনিউয়াসে বিং, ইজ বিং। আর বিল্ডের V3 করো, বিল্ড, BUILD। দ্য হাউস ইজ বিং বিল্ড, বুঝছো? দ্য হাউস ইজ বিং বিল্ড, তাহলে কোনটা হবে? আ হাউস ইজ বিং। আ হাউস কেন হবে? কারণ এখানে কি আছে? দা আছে, ডিটারমিনার চেঞ্জ করা যাবে না। দ্য ম্যাসনস আর বিং, না ম্যাসনস না, এখানে হাউস আছে। ইট ইজ দ্য হাউস হুইচ ইজ বিং বিল্ড, না দ্য হাউস ইজ বিং বিল্ড। তাহলে সহজ উত্তর ডি নাম্বার, দ্য হাউস ইজ বিং বিল্ড। তাহলে কি হবে? দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিং বিল্ড। দ্য হার্ট ওয়াজ বার্ন টু অ্যাশেজ, অর্থাৎ ঘরটা পুড়ে, কুড়ে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। আচ্ছা, এই ধরনের কিছু কিছু সেন্টেন্সের সাবজেক্ট তোমাদের পড়াইছিলাম, মনে আছে? কিছু কিছু সেন্টেন্স তোমার পেসিভে দেওয়া থাকে, কিন্তু পেসিভে দেওয়া আছে, দেখো ওয়াজ, ওয়াজের পরে V3, ওয়াজের পরে V3 মানে কি? এটা পেসিভে দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে? পেসিভে। তোমার কি করতে বলছে? অ্যাক্টিভ। আমরা জানি কোনো কোনো সময় পেসিভকে অ্যাক্টিভ করার সময় প্রয়োজনীয় সাবজেক্ট গ্রহণ করতে হয়। কখনো হতে পারে সেটা দ্য স্টোর্ম, দ্য সার্কামস্ট্যান্সেস, পিপল, অথবা ফায়ার, এরকম প্রাকৃতিক কোনো ব্যাপারকে ধরে নিতে হয়। তাহলে বলেছে যে দ্য হার্ট ওয়াজ বার্ন টু অ্যাশেজ, ঘরটা পুড়ে ছাই হয়েছে। তাহলে ঘরকে কে পুড়েছে? পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স, কিন্তু ঘরটাকে কে পুড়েছে? আগুন পুড়েছে। আমি ধরে নিলাম কি সাবজেক্ট আগুন, তাহলে কি হবে? ফায়ার। তাহলে পাস্ট টেন্স যেহেতু, তাহলে বার্নের V2, তাহলে কি হবে? ফায়ার বার্নড। বার্নড কি? হ্যাঁ হ্যাঁ, বার্নড, ফায়ার বার্নড। বার্নড দ্য হার্ট,
কি করেছে পুড়িয়ে অ্যাশেস করেছে মানে ছাই করেছে টু অ্যাশেস দেখে অপশন আছে কিনা অ্যাশেস ওয়্যার বার্নড বাই দ্য হার্ট ছাইকে পোড়ানো হয়েছে ছাইকে আর কি পোড়াবে ছাইকে তো পোড়ানো যায় না তাহলে ফায়ার বার্নড দ্য হার্ট টু অ্যাশেস হতে পারে ফায়ার বার্নড দ্য হার্ট টু অ্যাশেস ফায়ার টার্ন হবে না তাহলে দেখো তুমি দুইটা মধ্যে কোনটা নিবা তোমার যেই অপশনটা দেওয়া আছে খেয়াল করো বার্নের ক্ষেত্রে দুইটা অপশনই সঠিক বার্নের V3 সেটা বার্নড মানে V2 বার্নডও হতে পারে আবার বার্নডও হতে পারে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে প্রশ্ন উত্তরটা তোমরা একটু কনফিউজড হয়ে যাবা এটা হচ্ছে V2 হ্যাঁ এটা কি V2 তে আছে তো প্রশ্ন হচ্ছে ভাইয়া এখন আপনি কোনটা নিলেন আপনি যদি আমি বার্নড নেই তাহলে এটাও তো সঠিক আবার বার্নড নিলে এটা সঠিক এখানে প্রশ্ন হচ্ছে তোমার প্যাসিভে কোন ফরম্যাটটা দেওয়া আছে একটা হচ্ছে আমেরিকান ফরম্যাট একটা হচ্ছে ব্রিটিশ ফরম্যাট এই বার্নড সম্ভবত ব্রিটিশ ফরম্যাট ইফ আই এম নট রং তাহলে ব্রিটিশ ফরম্যাটে যে তোমার উত্তর দেওয়া আছে তাহলে প্রশ্নটা কিসে হবে ব্রিটিশ ফরম্যাটই হবে প্রশ্ন যদি দেওয়া থাকতো বার্ড BURNED তখন তুমি এটা দিতা বুঝছো কিনা এটা একটা ট্রিক্স একই রকম তুমি জানো তুমি বার্ন্ড পড়ে আসছো তুমি বার্ন্ড কখনো পড়ো নাই এই জায়গায় তোমাকে আটকাই দিল উত্তর কোনটা হবে দুইটাই সঠিক যৌক্তিকভাবে চিন্তা করলে কিন্তু এই ভার্বটার সাথে আমরা মিল রেখে উত্তরটা করাতে কি হবে উত্তর হবে সি নাম্বার তাহলে ফায়ার বার্নড দ্য হার্ট টু অ্যাশেজ সি নাম্বার হবে আসো এবার কি বলেছে নেগেটিভ করতে বলছে যে রাইটিং ইজ বেটার দেন রিডিং ওকে তাহলে কি পেলাম রাইটিং কার চেয়ে ভালো পড়ার চেয়ে ভালো তাহলে রাইটিং পেলো কি 2 মার্ক পড়া পেলো কি 1 মার্ক তাই তো আচ্ছা বলেছে লেখা পড়ার চেয়ে ভালো তো আমি কি বলবো পড়া লেখার মতো ভালো নয় লেখা পড়ার চেয়ে বেশি ভালো তাই না তাহলে পড়া লেখার মতো ভালো অবশ্যই না কারণ পড়া পায় কি 1 মার্ক রিটেন পায় হচ্ছে 2 মার্ক তাহলে কি বলবো রিডিং প্রেজেন্ট টেন্সে কি হবে ইজ নেগেটিভের জন্য কি হবে নট তাহলে আমরা কি করব অ্যাজ বেটারের পজিটিভ ফর্ম কি অ্যাজ গুড অ্যাজ রাইটিং কি হলো উত্তরটা দেখো তো রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং লেখা পড়া ততটা ভালো নয় যতটা লেখা ধর দিলা যে রাকিব ইজ বেটার দেন শফিক তাহলে কি হবে শফিক ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাকিব শফিক ততটা ভালো নয় যতটা রাকিব ভালো একই কথা তাহলে কি হবে রাইটিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রিডিং তাহলে কথা কিন্তু উল্টা হয়ে গেল রাইটিং পড়ার মতো ভালো না তাহলে উল্টা হলো না রাইটিং তো মার্ক 2 তাহলে কি হবে রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বার দ্য সেন্টেন্স হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট একদম ক্লাসে পড়াইছি হ্যাঁ এটা BEST হবে হ্যাঁ একদম ক্লাসে পড়ানো প্রশ্ন ওয়ান অফ দ্য থাকলে এটাকে নেগেটিভ কিভাবে করবা ভেরি ফিউ কি দিয়ে করি আমরা ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ পরে নাউনটা প্লুরাল ভার্বটা প্লুরাল ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ কি হবে ভার্বটা প্লুরাল আর তাহলে অ্যাজ বেস্ট তাই না বেস্ট আসছে কোড থেকে গুড থেকে অ্যাজ গুড অ্যাজ হিম কিন্তু না হি তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ গুড অ্যাজ হি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ ইজ হবে না সিঙ্গুলার হবে না তোমাদের ক্লাসে পড়াইছিলাম যে তোমাদের এই ভেরি ফিউর ক্ষেত্রে প্রশ্নটা তোমাকে ভুল ধরবে হচ্ছে এই ভার্বের মধ্যে ভেরি ফিউ ওয়ান অফ দ্য এগুলোর পর ভার্বটা হয় কি প্লুরাল হয় তাহলে কি হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ গুড অ্যাজ হি তাহলে এটা হতে পারে তাও বাকি অপশন পড়ে নিব ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর না ভেরি ফিউর সাথে কখনো ব্যাটার হয় না ভেরি ফিউ হচ্ছে পজিটিভ সেন্টেন্স কম্পারেটিভ না ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ ইজ ভেরি গুড না ইজ ভেরি গুড হবে না তাহলে কোনটা হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ গুড অ্যাজ হি তারপর আসি হুইচ ওয়ান ইজ কারেক্ট কোন বাক্যটা সঠিক একটু আগে পড়াইছি পদ্মার ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা দ্য নাইল আমরা জানি নদীর নামের পূর্বে দা বসবে এটা ফিক্সড নদীর নাম নাইল মানে হচ্ছে নীল নদী দ্য নাইল মানে কি বলতো নীল নদ নীল নদের ইংলিশ কি দা নাইল ওকে তাহলে দা বসবে যেখানে নদীর সেখানে উত্তর সঠিক হবে হ্যাঁ তাহলে এখানে দেখো দা নাই তাহলে এটা প্রথমেই বাদ দাও নদীর আগে দা বসবে এটা ফিক্সড ওকে
বাকিগুলো আসো, এবার আসো তুমি সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে বড়, এটা কিভাবে বলি? সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা, এটাকে আমরা কিভাবে বলবো ইংলিশে? দ্য লংগেস্ট, দ্য লংগেস্ট। ওকে, আর মাথা রাখবা মহাদেশের পূর্বে আর্টিকেল বসে না, মহাদেশের পূর্বে পূর্বে আর্টিকেল বসে না, মানে দা বসে না। মহাদেশ আফ্রিকা, এশিয়া, ইউরোপ এগুলোর পূর্বে আর্টিকেল দা বসে না। তাহলে দ্য নাইল ইজ লংগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দেখো আর্টিকেল নাই, তাহলে এটা ভুল। দ্য নাইল ইজ লংগেস্ট, এখানে দেখো সুপারলেটিভ কিন্তু আর্টিকেল দা নাই, এটাও ভুল। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, আমরা বলেছি মহাদেশের পূর্বে আর্টিকেল বসে না, এখানে দেখো আর্টিকেল দিছে, তাহলে উত্তর কোনটা? ডি নাম্বার। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, আফ্রিকার সবচেয়ে লম্বা নদী হচ্ছে নীল নদ। ওকে, তারপর কি বলছে দেখো, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজাস পারসনস ড্যাশ। এটা খুব জটিল একটা প্রশ্ন বা খুব গুরুত্বপূর্ণ, আমি হয়তো এটা ক্লাসে পড়াইনি, আর এবার মনে রাখো। দেখবা কোনো সেন্টেন্সে যদি ওয়ান অফ দ্য থাকে, হ্যাঁ, ওয়ান অফ দ্য যদি আমাদের প্রিন্সিপাল ক্লজে থাকে, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, তাহলে তার পরের অংশটা কি হবে? তার পরের অংশ হবে হ্যাভ যুক্ত, এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট, এভার যুক্ত, লিখে রাখো, এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বললাম? এভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট। যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন টু কক্সেস বাজার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন টু কক্সেস বাজার। এভার, এভার দিতেই হবে ব্যাপারটা এরকম না, এভারটা ম্যান্ডেটরি না, শুধু লিখে রাখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট লিখো, এভারটা সবসময় বসে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখো একটু, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি পেলাম? দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম। এরকম যদি হয় তাহলে পরবর্তী ক্লজটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে ওয়ান অফ দ্য থাকতে পারে, দ্য ফার্স্ট টাইম থাকতে পারে, দ্য সেকেন্ড টাইম থাকতে পারে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা কি আছে দেখো, আই নো, এটা হচ্ছে V1, এটা উত্তর হবে না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে। হুইচ আই নো আবার V1, এটা উত্তর হবে, হবে না। হু আই নো আবার V1 হবে, উত্তর হবে না। আই হ্যাভ এভার নোন, V3 এবং হ্যাভ আছে, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে উত্তর হবে কি? ডি নাম্বার। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ আই হ্যাভ, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজাস পারসনস আই হ্যাভ এভার নোন, আমি আমার দেখা সবচেয়ে কারেজাস, সাহসী মানুষগুলোর মধ্যে সে অন্যতম। ঠিক আছে, ওকে, এটা ডান। হ্যাঁ, তো আমরা 21 নম্বর আসি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা? আমরা এটা ক্লাসে পড়ানো প্রশ্ন, হ্যাঁ, তোমাদের ডিগ্রি ক্লাসে পড়াইছি। ডাবল কম্পারেটিভ হয়, রাইট? মনে আছে? দেখো ডাবল কারণে কি, উভয় পাশে কম্পারেটিভ ডিগ্রি হবে এবং সেই ক্ষেত্রে উভয় কম্প্যারিজনের পূর্বে আর্টিকেল দা বসে। তোমাদের প্রশ্ন, ভাইয়া কম্পারেটিভে আবার দা বসে কিভাবে? কম্পারেটিভ আমরা পড়েছি যে সুপারলেটিভে দা বসে না। যখন ডাবল কম্পারেটিভ হয়, দুইটা ক্লজই যখন কম্পারেটিভ হয়, তখন আমাদের দা বসতে পারে। যেমন ধরো আমরা বলতে পারি দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, কি হলো এখানে? মোরের পূর্বে দা, আবার কি হবে? দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন। আসো, ওকে, তাহলে মাহিম ভাই আসছিল আমার কাছে একটু কথা বলতে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে এই যে ডাবল কম্পারেটিভ, যে যতই পড়িবে ততই শিখিবে, এইরকম কথাগুলোর ক্ষেত্রে উভয় পাশে আমাদের কি হয়? কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে কি হবে? মনে রাখবা, উভয় পাশে যখন কম্পারেটিভ হয় বা ডাবল কম্পারেটিভ,
উভয় কম্পারেটিভ পড়বে আর্টিকেল দা বসবে, ঠিক আছে? ওকে, তাহলে মোর হি গেটস না মোর হি গেটস, মোর হি ওয়ান্টস, দা নাই, দেখো উভয় পাশে দা মিসিং আছে, এটা উত্তর হবে না। দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, দেখো এই যে মোর কম্পারেটিভ, এখানে দা আছে, এখানে দা আছে, এটা উত্তর সঠিক। মোর, দেখো দ্য মোর হি গেটস, মোর হি ওয়ান্টস, এখানে মোর মিসিং, এটা হবে না, এখানে মোর মিসিং, এখানে মোর আছে, তাহলে এইটাও হবে না। উত্তর কোনটা? উভয় পাশে দা থাকতে হবে। দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, বুঝলা? ওকে, উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। তারপর আসি, ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দ্য টু ইভিল। ওকে, আচ্ছা, বলেছে তোমাকে দুইটা খারাপের মধ্যে কম খারাপটা বেছে নিতে হবে। হ্যাঁ, লেজ মানে কি? লেজে কি হয়? দা লেজ, হ্যাঁ, দা লেজ অফ, হ্যাঁ, দ্য লেজ অফ, বলো কোনটা হবে? ওকে, আমরা এই প্রশ্ন একটু ভাবি। হ্যাঁ, আমরা প্রশ্ন নাম্বার 22-তে আছি। 22-তে কি হবে বলো? সবার উত্তর চাই, একটু দেখি তোমরা পারো কিনা। ইউ উইল হ্যাভ টু চুজ ড্যাশ দ্য টু ইভিলস। দুইটা, দেখো টু ওয়ার্ডটা যখন উল্লেখ থাকবে, দেখবা টু ওয়ার্ডটা যখন উল্লেখ থাকবে তখন দা যুক্ত কম্পারেটিভ ডিগ্রি হবে। টু ওয়ার্ডটা, টু বা টুইন এই শব্দ থাকলে দা যুক্ত কম্পারেটিভ, তাহলে কোনটা হবে বলো তো? আমি সি দিয়েছিলাম, অনেকে বলছে সি, দ্য লেস দ্য, না না হবে না। বি, দ্য লেজার অফ, অনেকে বলেছে লেস দ্য, না। এখানে একটু মাথা রাখবা, যখন টু ওয়ার্ডটা উল্লেখ থাকে তখন হচ্ছে দেন বসে না, তখন বসে অফ। তার মানে এইটা পাবা না, এটা পাবা না। টু ওয়ার্ডটা কম্পারেটিভ ডিগ্রিতে যদি টু ওয়ার্ডটা উল্লেখ থাকে তাহলে আমরা দেনের দিকে যাব না। হ্যাঁ, দুটার মধ্যে একটা বেছে নেওয়া বোঝাতে অফ বসবে। তাহলে দ্য লেজ অফ, দ্য লেজার অফ। আচ্ছা, খেয়াল করো, লেজ মানে কম, লেজার মানে কমের চেয়েও কম। তাহলে বলছে যে তোমাকে দুইটা খারাপের মধ্যে অধিক কম খারাপটা বেছে নিতে হবে। তারপর লেজ মানে কম, আর লেজার যখন বলতেছি আমরা তখন হচ্ছে কমের চেয়ে কম। আমরা বলি না যে বলি না আওয়ামী লীগ বিএনপি দুইটাই খারাপ, খারাপের মধ্যেও কম খারাপটা বেছে দিবা, তাই না? আমরা বলি না এখন আলুর দামও বেশি, করলার দামও বেশি, এখন যেটার দাম বেশি কম সেইটা বাইচা নিতে হবে, তাই না? বলি না যে ধানমন্ডির রাস্তাও জ্যাম, আবার গ্রিন রোডের রাস্তাও জ্যাম, দুইটার মধ্যে কম জ্যামটা বাইচা নিতে হবে, বেশি কম যেটাতে আছে। তাহলে আমি গ্রিন রোডটা বাইছিলাম, এখানে একটু কম জ্যাম থাকে, তাহলে কি হবে? দুইয়ের মধ্যে অধিক বুঝাইতে লেজের কম্পারেটিভ কি হবে? লেজার। ওকে, উত্তর হচ্ছে বি, দ্য লেজার অফ দ্য টু এভিলস। মাই হাউস ইজ ড্যাশ কমফোর্টেবল দেন মাই ফাদার্স, কম্পারেটিভ ডিগ্রি। আমার বাবার ঘরের চেয়ে আমার ঘরটা বেশি আরামদায়ক, বেশি আরামদায়ক। আচ্ছা, এখানে দেন থাকার মানে কি বলতো? কম্পারেটিভ ডিগ্রি কি হবে? কম্পারেটিভ। ওকে, কম্পারেটিভে কি বসে? মাই হাউস ইজ টু কমফোর্টেবল হয় না, টু হয় না। কম্পারেটিভে কি হইতে পারে বলতো? মাই হাউস ইজ মোর কমফোর্টেবল হতে পারে, অথবা যদি বলি অনেক বেশি বোঝাই তাহলে মোরের আগে তুমি আলাদা একটা ডিটারমিনার বসাইতে পারো, মাচ মোর। মাচ মোর, দেখো মাছ কিন্তু কোনো ডিটারমিনার না, মাছ হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। মোরকে অধিক বোঝাতে মাছ বসতে পারে। তাহলে মাই হাউস ইজ মাচ মোর কমফোর্টেবল দেন মাই ফাদার্স হাউস। আমার বাবার ঘরের চেয়ে যদি তুমি মোর দাও তাহলে কি হইলো? কম্পারেটিভ ঠিক আছে, এখানেও মোর আছে, সেটাও ঠিক আছে, শুধু মাছ মোর কখন বসতেছে? অধিক বেশি কমফোর্টেবল বুঝাইতে। আমার বাবার ঘরের চেয়ে আমার ঘরটা বেশি কমফোর্টেবল, আমার বাবার ঘরের চেয়ে আমার ঘরটা অনেক বেশি কমফোর্টেবল, তাহলে মোর কমফোর্টেবল না দিয়ে কি হবে? মাচ মোর কমফোর্টেবল। তাহলে দেখো দুইটার যেটা অপশন পাবে সেটা উত্তর সঠিক, কিন্তু মোর থাকতে হবে, মাস্ট মোর থাকা লাগবে। মোর নাই এমন কোন উত্তর সঠিক হবে না। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে দেখো তুমি ডি দিবা, কারণ মাছ কিন্তু কখনো কম্প্যারিজন করে না। খুব গুরুত্বপূর্ণ কথা, হয় মোর হবে না হয় মাছ মোর হবে, শুধু মাছ কিন্তু হয় না। মাছ কিন্তু কম্পারেটিভ ডিগ্রি গঠন করে না, মাছ হচ্ছে ইন্টেন্সিফাই করে, কম্প্যারিজনটাকে অধিক গুরুত্ব দেয়, অনেক জোর প্রকাশ করে। তাহলে কি হবে? মাচ মোর কমফোর্টেবল। উত্তর কি? ডি নাম্বার, মাচ মোর কমফোর্টেবল।
হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটা সঠিক, এটা তোমাদের ক্লাসে পড়াইছিলাম। আমি বলেছিলাম যে আমাদের কিছু কিছু শব্দ আছে এদের কোনো কম্প্যারিজন হয় না, এদের বেশি হয় না, কম হয় না, এরকম কিছুই হয় না। যেমন কি ধরো সার্কেল, সার্কেল, স্কোয়ার, রাউন্ড, ইউনিক। হ্যাঁ, এই শব্দগুলো এগুলো কোনো ধরনের কি হয় না, এগুলো কোনো পরিবর্তন হয় না, তাই না, এগুলো কোনো চেঞ্জ হয় না। তাহলে এগুলো পূর্বে আর্টিকেলও মানে তুমি কোনো ধরনের কম্প্যারিজন বসাইতে পারবে না। তাহলে দিস ইজ অ্যান ইউনিক আইডিয়া। আমরা জানি ইউ উচ্চারণ যখন হয় তার পূর্বে আর্টিকেল এন বসে না, তাহলে আর্টিকেলে ভুল আছে এখানে। দিস ইজ ভেরি ইউনিক, আমরা জানি ইউনিক মানে ইউনিক, ভেরি ইউনিক বলতে কিছু হয় না, তাহলে এখানে এই যে ইন্টেন্সিফায়ারটা সেটা ব্যবহার ভুল। দিস ইজ দ্য মোস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি করছে সেটাও ভুল, তাহলে কি হবে দিস ইজ আ ইউনিক কেস। এটা ক্লাসে পড়াইছি তোমাদের, তোমাদের ক্লাসে পড়ানোর কাছাকাছি একটা টপিক এটা। প্রথমটা উত্তর ভুল কেন, আর্টিকেল ভুল, একদম প্রথম প্রশ্নে বুঝাইছি না, ইউনিভার্সাল, ইউনিক, ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ যখন হবে তখন আর্টিকেল এন হবে না, এ হবে। তাহলে বাকিগুলোতে দেখো এখানে কম্পেয়ার করছে বা এখানে জোর প্রকাশ করার জন্য ইন্টেন্সিফায়ার দিছে না, এই শব্দের সাথে কখনো ইন্টেন্সিফায়ার হয় না। তাহলে এই দুইটা ভুল, উত্তর কোনটা, আর্টিকেল ঠিক আছে যেটা, ওইটা উত্তর। আসলে আমরা 25 নম্বর প্রশ্নে আসি। Which one is the superlative degree of bad? Bad এর সুপারলেটিভ কি বলতো? ওকে, আমরা একটা ছোট্ট ব্রেক নেই, হ্যাঁ, নামাজের ব্রেক, নামাজ না আজানের ব্রেক। চলো আজানের ব্রেক শেষ, আমরা আবার ক্লাসে চলে আসছি। হ্যাঁ চলো, তারপরে দেখি বলছে দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লেট। হ্যাঁ, লেটের জন্য কি হবে বলতো, লেট, লেটার, লাস্ট, তাহলে কোনটা হবে লাস্ট, ঠিক আছে। আর লিস্ট কিন্তু দিও না কেউ, লিস্ট হয় কোনটা, লিস্ট হচ্ছে ল্যাজ, লিটল ল্যাজ লিস্ট, লিটল ল্যাজ লিস্ট, তাহলে এটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে লেটার হচ্ছে লাস্ট। তারপর আসো দ্য প্লুরাল অফ মেমোরেন্ডাম, আমরা বলছি যদি DUM থাকে সেটা হয় কি DA হয়, তাহলে কি হবে মেমোরেন্ডা, মেমোরেন্ডাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, দেখো তোমাদের পরীক্ষায় চলে আসে কিনা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা, বিভিন্ন রকম পরীক্ষা এটা আসে প্রশ্নটা। মেমোরেন্ডাম বা এজেন্ডাম, এটা দিয়ে কি হয় এজেন্ডা, মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, ডেটাম, ডেটা, তাহলে কি হয় মেমোরেন্ডা। Which of the following is the correct plural form of the word phenomenon? Phenomenon, phenomena, mena, phenomena, phenomenon থেকে কি হয়, ক্লাসে পড়ানো জিনিস কিন্তু একদম ক্লাসে পড়াইছি তোমাদের, যারা আমাদের লাস্ট আওয়ারের
কোর্সে ছিল তাদের একদম ক্লাসে ধরে ভাইয়া পড়াইছি। ফেনোমেনন, ফেনোমেনা, ক্রাইসিস, ক্রাইসা, হ্যাঁ ক্রাইসিস, ফেনোমেনা হবে, ঠিক আছে। এরপর বলছে প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস। ক্রাইসিস একটু আগেই বললাম কি হবে, SIES থাকলে SES কি হবে, ক্রাইসিস, ক্রাইসিস। দ্য প্লুরাল ফর্ম অফ সিলেবাস, সিলেবাস, সিলেবি, সিলেবি, উত্তর কোনটা, সিলেবি, SYLLABI, সিলেবাস, সিলেবি হবে। তারপরে কি বলছে দেখো তো, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স হচ্ছে অ্যাপেন্ডিসেস, DICES, অ্যাপেন্ডিসেস, APPENDICES, XCS কিন্তু দিও না, হ্যাঁ কি হবে, অ্যাপেন্ডিসেস, উত্তর কি, অ্যাপেন্ডিসেস। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, কোনটা সিঙ্গুলারে আছে, দেখো এজেন্ডাম থেকে এজেন্ডা প্লুরাল, ওয়াসিস থেকে ওয়াসেস প্লুরাল, রেডিয়াস থেকে রেডি হয়, রেডিয়াস নিজে সিঙ্গুলার, রেডিয়াসের প্লুরাল হচ্ছে রেডি, তাহলে কি হবে, আর ফর্মুলা থেকে ফর্মুলি, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল আছে, তাহলে সিঙ্গুলার একমাত্র হচ্ছে রেডিয়াস, রেডিয়াস থেকে কি হয়, রেডি, আর ADI, রেডি, ঠিক আছে, রেডিয়াস থেকে কি হয়, রেডি। হুইচ ওয়ান ইজ আ সিঙ্গুলার নাউন, নিচে কোনটা সিঙ্গুলারে আছে, তাহলে দেখো মিডিয়াম থেকে মিডিয়া প্লুরাল, ওয়াসিস থেকে ওয়াসেস এটাও প্লুরাল, ফেনোমেনন থেকে ফেনোমেনা এটাও প্লুরাল, আর ক্রাইসিস থেকে প্লুরাল হয় কি, ক্রাইসিস, তাহলে ক্রাইসিস নিজে কি সিঙ্গুলার আছে, তাহলে ক্রাইসিস থেকে কি হয়, প্লুরালে ক্রাইসিস, তাহলে ক্রাইসিস কি সিঙ্গুলার ফর্ম। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল ফর্ম, প্লুরালে আছে কোনটা, রেডিয়াস নিজে সিঙ্গুলার, রেডিয়াস থেকে কি হয়, রেডি, অ্যানালাইসিস, SIS, অ্যানালাইসেস, SES হবে, এটাও সিঙ্গুলার, মিডিয়া, মিডিয়াম থেকে হয় কি, মিডিয়া, হ্যাঁ তাহলে কি আছে, এটা কিসে আছে, মিডিয়া, ডেটাম থেকে কি হয়, ডেটা সিঙ্গুলার, ডেটাম থেকে কি হয়, ডেটা হয় প্লুরাল, তাহলে এই মিডিয়া হচ্ছে প্লুরাল ফর্মে আছে। মিডিয়ামের সিঙ্গুলার ফর্মটা কি জানো তোমরা, মিডিয়াম, কি মিডিয়াম, মিডিয়াম থেকে হয় মিডিয়া, তাহলে ডেটাম নিজে সিঙ্গুলার, ডেটামের প্লুরাল হচ্ছে ডেটা, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, রেডিয়াস, রেডি, ওকে উত্তর হবে কোনটা, উত্তর হবে মিডিয়া, মিডিয়া হচ্ছে প্লুরাল ফর্মে আছে। হুইচ অফ দ্য সিঙ্গুলার প্লুরাল পেয়ার ইজ ইনকারেক্ট, বলছে কোন সিঙ্গুলার প্লুরাল জোগাড়টা ভুল আছে, ওকে দেখি আমরা ভুল কোনটায় আছে, মেমোরেন্ডাম, মেমোরেন্ডা ঠিকঠাক আছে, কোনো ভুল নাই, বুড়ো, বুড়োস এটাও ঠিক আছে, বুড়োর সাথে শুধু এস বসাইলে হয়, হ্যাঁ ওকে, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিনা, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম থেকে কি হয়, ব্যাকটেরিয়া, ব্যাকটেরি কখনো শুনছো, ব্যাকটেরিয়া হয়, এজেন্ডাম, এজেন্ডা, তাহলে এইটাও ঠিক আছে, তাহলে ভুল কোনটায়, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া হওয়ার কথা ছিল, শুধু ব্যাকটেরি দিছে, তাহলে ভুল হচ্ছে কোনটায়, এটা, তাহলে যেটা ভুল এটাই হচ্ছে আমাদের উত্তর চাইছে, তাহলে কোনটা ইনকারেক্ট, এটা কোনটা, সি নাম্বার। Which one is the plural form of the word Laos? আমি ক্লাসে পড়াইছি, উকুন, লাউস কি, লাইস, লাউস, লাইস, মাউস, মাইস, ক্লাসে পড়ানো জিনিস, লাউস, লাইস, মাউস, মাইস, কি হবে, লাউস থেকে লাইস হবে। তারপরে আসো, দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, আমরা জানি কিছু কিছু নাউনের কোনো প্লুরাল হয় না, যেমন ধরো কি হতে পারে, শিপ হতে পারে, তারপর হচ্ছে ডিয়ার হতে পারে, ডিয়ার মানে হরিণ, এটা প্লুরাল হয় না, ধরো ব্রেড, এটা কি হয় না, প্লুরাল হয় না, ধরো হচ্ছে আরো কি হতে পারে, সিনারি, সিনারিও, এগুলোর কোনো প্লুরাল হয় না, বুঝছো, শিপ, ডিয়ার, ব্রেড, সিনারিও এগুলোর কোনো প্লুরাল নাই, তাহলে দ্য প্লুরাল ফর্ম অফ শিপ কি, এস যুক্ত হবে না, এস যুক্ত হবে না, এস যুক্ত হবে না, তাহলে যেটা আছে সেটাই, অর্থাৎ এগুলোর সিঙ্গুলার প্লুরাল একই জিনিস, বুঝে গেল, ওকে। দ্য ফেমিনিন অফ র্যাম, র্যাম, র্যামের ফেমিনিন হচ্ছে ক্লাসে পড়াইছি, মুখস্থ করাইছি, ইউ, র্যাম, ইউ, র্যামের প্লুরাল কি, সরি ফেমিনিন যে নাকি ইউ। সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার, কোনটা ম্যাসকুলিনে আছে, ডগ, বিচ, উইজার্ড, উইচ, ড্র্যাক, ডু, ড্র্যাক হচ্ছে আমাদের প্লুরাল মানে পুরুষবাচক শব্দ, তাহলে কি আছে, ড্র্যাক,
পুরুষবাচক কি আছে ড্র্যাগ। আর বাকি তিনটা হচ্ছে কি দেখো, ড্র্যাগ থেকে ডু হয়, উইজার্ড থেকে উইচ হয়, তারপরে কি ডগ থেকে বিচ হয়। এই তিনটাই হচ্ছে স্ত্রীবাচক, আর এই ড্র্যাগ হচ্ছে কি পুরুষবাচক শব্দ। দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন, ড্রোন আমরা জানি ড্রোনও আকাশে উড়ে, আবার মৌমাছি আকাশে উড়ে। বি, ড্রোনের বিপরীত শব্দ কি বি, ড্রোন বি, ম্যাসকুলিন ফেমিনিন, ড্রোন থেকে কি হয় বি হয়। তারপর আসি হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ মেয়ার, খুবই পরিচিত, মেয়ারের বিপরীত হচ্ছে স্ট্যালিয়ন, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেয়ার থেকে কি হয় স্ট্যালিয়ন, মেয়ার স্ট্যালিয়ন। এবার কি বলছে দেখি আমরা, একটা সুন্দর, এবার একটু আমরা ট্রান্সলেশনের দিকে যাবো। হ্যাঁ, ট্রান্সলেশনের প্রশ্ন আমরা একটু দেখি, চলো কি বলছে। বলছে যে দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, চোরটি হাতে নাতে ধরা পড়লো। হাতে নাতে ধরা পড়া হচ্ছে ক্যাচ বা কট রেড হ্যান্ডেড। কি বলতো এই হাতে নাতে, এই ফ্রেজটার অর্থ সময় মনে রাখো, হাতে নাতে ধরা পড়া হচ্ছে রেড হ্যান্ডেড। কি রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড, এটার পূর্বে কোনো আর্টিকেল লাগবে না, কোনো আর্টিকেল লাগবে না, রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা রেড হ্যান্ডেড। এখানে কোনো বাই রেড হ্যান্ডেড, উইথ রেড হ্যান্ডেড, এট রেড হ্যান্ডেড, কোনো প্রিপোজিশন দরকার হবে না। দ্য থিফ ওয়াজ কট, দেখো থিফ ওয়াজ কট বাই রেড হ্যান্ডেড দরকার নাই, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড এটা ঠিক আছে, দ্য থিফ ওয়াজ কট উইথ রেড হ্যান্ডেড দরকার নাই, দ্য থিফ ওয়াজ কট ইন রেড হ্যান্ডেড দরকার নেই। তাহলে উত্তর কোনটা হবে, রেড হ্যান্ডেডের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কোনো প্রিপোজিশন বসে না, কি হবে বি নাম্বার। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড অর্থ হচ্ছে হাতে নাতে ধরা কাউকে, তাহলে হাত দিয়েই তো ধরছে নাকি, হাত দিয়া অথবা জায়গায় ধরে ফেলছে, তাহলে অন্য কোনো আর্টিকেল দরকার নাই, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন, আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স চাইল্ডহুড, তাহলে কি হবে উই লার্ন, না উই লার্ন হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোন টেন্সে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। তাহলে উই আর লার্নিং এটা হয়ে গেছে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা উত্তর হবে না। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড, এখানে কি আছে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম, আমরা জানি আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে থেকে বোঝাতে সিন্স বসে, ফ্রম বসে না, এর উত্তর কি হবে উত্তর সি নাম্বার, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। ভাই আমি একটু ইংলিশ পড়াইতে চাই। আসো আমি তো পারি না কিছু, নাও আপনি আমার শেখান একটু। কয়টা? এই যে এখানে সুন্দর একটা সে প্রশ্ন আছে, গভীর রাতে পড়তে কি অভ্যস্ত গভীর রাতে হয়ে পড়তে অভ্যস্ত পড়েছিল। মানে গভীর রাতে পড়ার অভ্যাস তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ সঠিক ইংরেজি দেখি একটু পারি কিনা, ট্রাই হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি শিওর। হি ইউজ টু রিডিং এট লেট নাইট, গভীর রাত, আচ্ছা হি গট ইউজ টু রিডিং এট লেট নাইট, পড়েছিল তার মানে ফার্স্ট টেন্স, হি গট টু রিডিং এট দ্য লেট নাইট, হি ইউজ টু রিড এট দ্য লেট নাইট, খুব সম্ভবত এ হবে নাকি, 7 কোটি টাকা পেয়েছে, এ হবে না আনসার নাকি? সঠিক উত্তর, হয়েছে, শাবাশ। ভুল হয়েছে। আসলে ভুল হয়েছে, কোনটা সঠিক আনসার? বি নাম্বার। হি ইউজ টু অর্থ হচ্ছে সে ধরো হচ্ছে এই যে অভ্যস্ত হয়ে পড়ছিল, আচ্ছা। এই হয়ে পড়া ওয়ার্ড হচ্ছে গেট বা গট, মানে পাস্ট টেন্স আর কি, হি গট ইউজ টু, আর সে অভ্যস্ত ছিল আগে থেকেই ছিল হচ্ছে হি ওয়াজ ইউজ টু। কি অবস্থা, পোলা মানে ক্লাস করে কেমন? 85। 85 মানে অনেক পোলাপান। হ্যাঁ এই কি অবস্থা তোমাদের, পরীক্ষা মার্ক কেমন পাচ্ছ? ইংলিশে হাইস্ট পেয়েছে কত, 99 না কত পেয়েছো? আমি দেখি নাই মনে হয় মার্ক আজকে। সেরা সেরা, তোমরা ভালো মতো ক্লাস করো, 18 তারিখে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমি আসবো ক্লাস নিতে ম্যাথে। সাকলান ভাই ম্যাথ ক্লাস, আমি ভুলেও ম্যাথ পড়াইতে আসবো না। এমন মানে তো হওয়া যাবে না, ঠিক আছে? তোমাদের মানিক ভাইয়া যেভাবে মানে অ্যানালাইসিস করছে কোশ্চেনগুলো এবং হচ্ছে যে কোশ্চেন সেট করছে, মানে তোমরা যদি পরীক্ষাটা এবং হচ্ছে সলভ ক্লাসটা ঠিকঠাক মতো করো, তাহলে দেখবা যে মানে তোমার এই ফিলটা হবে যে আমি মনে হয় পুরো সিলেবাসটা একবার রিভিশন দিয়ে আসলাম। তো একটা জিনিস করবা সবাই, যে সলভ ক্লাস পরীক্ষাটা একবার দিছো, পরীক্ষা দেওয়ার পরে যখন সলভ ক্লাস করতেছো, তারপর ওই পরীক্ষাটা আবার একটু দিবা, আবার একটু দিলে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার মানে সলভ ক্লাস করার পরে তোমার ব্যাপারগুলো কি তুমি ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। পরীক্ষাটা আরেকবার দিবা, দেখবা যে মানে তোমার ওই কনসেপ্ট যেগুলো ভুল হইতেছিল ওগুলো দেখবা যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আবার।
ঠিক আছে, এইটা একটা ছোট্ট পরামর্শ। ডিস্টার্ব করার জন্য দুঃখিত ভাই। না ঠিক আছে, এটা ভালো পরামর্শ যে তোমরা যে এই রিভিশনটা দিচ্ছ, রিভিশন দেওয়ার পরে আবার চেষ্টা করবে এই পরীক্ষা দিতে, তাহলে কি হবে এই যে রিভিশনটা কতটুকু বুঝলা এটা তোমার কাজে লাগবে গিয়া। হ্যাঁ, এই কাজটা তোমরা করবা, এটা ভালো উপদেশ থাকলে। ক্লাসে পিডিএফ পাইলে খুব ভালো হইতো, আমরা পিডিএফটা সম্ভবত দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসে পিডিএফটা দিয়ে দিব আমরা। আচ্ছা, তাহলে এটা কি হবে দেখো তো, আমরা দেখি যে যদি হয় যে এমন যে কেউ আগে থেকে অভ্যস্ত ছিল যে হি ইউজ টু, যেমন আমি বলতে যে আমি অভ্যস্ত, ধরো আমি রাতে পড়তে অভ্যস্ত, বর্তমানে অভ্যাসটা আছে। হ্যাঁ, তাহলে বর্তমানে অভ্যস্ত বোঝালে কি হবে, হি ইউজ টু। হ্যাঁ, হি ইউজ টু, বর্তমানে সে অভ্যস্ত। যদি বাক্যটা হতো এরকম যে সে গভীর রাতে পড়তে অভ্যস্ত, মানে বর্তমানে, তাহলে কি হইতো এটা, সে গভীর রাতে পড়তে অভ্যস্ত। হ্যাঁ, এই প্রশ্নটার বাংলা হবে হচ্ছে এটা। কিন্তু সে অভ্যস্ত হয়ে পড়েছিল, অতীতকালের ঘটনা। হ্যাঁ, হয়ে পড়ছিল, তাহলে কি হবে, হি গট ইউজ টু। আমরা জানি গেট ইউজ টু, গট ইউজ টু, বি ইউজ টু, এগুলোর পরে কি বসে, ভার্বের আইএনজি। তাহলে কি হইতো, হি গট ইউজ টু, হি গেটস ইউজ টু, অথবা হি উইল গেট ইউজ টু, উইল গেট হয় না যদিও, হি ইজ ইউজ টু, হি ওয়াজ ইউজ টু। তাহলে কোনো বিভার্ব বা গেট যদি বসে ইউজ টুর পূর্বে, তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে, হি গট ইউজ টু রিডিং অ্যাট লেট নাইট। ঠিক আছে, এই যে একটু আব্দুল্লাহ বলছো যে ইউজ টু এর পরে ভার্বে বেস ফর্ম, কিন্তু যদি সেটা হয় যে বি ইউজ টু অথবা গট ইউজ টু, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভার্বের আইএনজি হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা, ইউজ টু এর পরে কিন্তু আইএনজি বসে না, এটা কিন্তু ভুল আছে বাক্যে। হ্যাঁ, সরাসরি ইউজ টু, বাক্যটা এরকম হইতো যে সে গভীর রাতে পড়তে অভ্যস্ত, তাহলে বাক্যটা এরকম হইতো, হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু রিডিং এট লেট নাইট। ঠিক আছে, তোমাকে কিন্তু আইএনজি দিতে হলে কিন্তু তোমাকে বি ভার্ব দিতে হবে। উত্তর কোনটা হবে, হি গট ইউজ টু। ওকে, আমরা একটু দেখি কারেক্ট ট্রান্সলেশন। তুমি কি কখনো বিদেশে গিয়েছো, প্রেজেন্ট পারফেক্টে প্রশ্ন করা, তাহলে কি হবে, তুমি কি কখনো, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, তাহলে যাওয়া কি, তুমি গন দিতে পারো, আবার ফর্মাল ইংলিশে সুন্দর হয় হচ্ছে বিন, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, তুমি কখনো বিদেশে গিয়েছো। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কখনো কক্সবাজার গিয়েছো। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা ইউনিভার্সিটি, তুমি কি কখনো ঢাকা ইউনিভার্সিটি গিয়েছো। হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা, তুমি কখনো কলকাতা গিয়েছো। তাহলে কোনো জায়গায় যাওয়া বোঝাতে হ্যাভ ইউ এভার বিন। ঠিক আছে, তাহলে হ্যাভ ইউ বিন না, এভারটা যুক্ত হবে, কখনো। এই কখনোর জন্য কি হবে, বিন। তাহলে যদি তুমি কি বিদেশে গিয়েছো, হ্যাভ ইউ বিন টু কক্সবাজার বা হ্যাভ ইউ বিন টু অ্যাব্রোড, কখনো শব্দটা যুক্ত হলে তোমাকে অ্যাড করতে হবে এভার ওয়ার্ডটা। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, ইউ হ্যাভ, দেখো এখানে প্রশ্ন করলে কিন্তু আগে সাবজেক্ট দেওয়া যাবে না, তাহলে এই দুটো ভুল। তাহলে উত্তর কোনটা, আমাদের বি নাম্বার, হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, জাস্ট এখন পেয়েছি, তাহলে আমরা এইমাত্র পাবো যাতে কি বসি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। তাহলে কি হবে, আই হ্যাভ জাস্ট, তাহলে আই রিসিভ, দেখো V2, দেখো মাত্র পেয়েছি, কি প্রেজেন্ট পারফেক্টে আছে, কিসে আছে বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। এখন এই মাত্র ওয়ার্ডটা কি, জাস্ট, তাই না, জাস্ট। তাহলে কি হবে, আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ, তাহলে এই মাত্র জন্য কি দিব, আই হ্যাভ জাস্ট, পাওয়া ইংলিশ কি, রিসিভের V3, রিসিভড ইয়োর লেটার, ইয়োর লেটার, তাহলে কোনটা হবে, আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর লেটার। দেখো আই জাস্ট হ্যাভ হয় না, কিন্তু জাস্ট হবে সবসময় অক্সিলিয়ারি এবং প্রিন্সিপালের মাঝখানে, খেয়াল করো এই জাস্ট ওয়ার্ডটা কখন হবে, অক্সিলিয়ারি এবং প্রিন্সিপালের মাঝামাঝি হবে। তাহলে এখানে দেখো কি হয়েছে, আই জাস্ট হ্যাভ, না এটা হবে না, জাস্ট আই হ্যাভ, তাও হবে না, তাহলে কি হবে, আই হ্যাভ জাস্ট রিসিভ। তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এই দুইটার মাঝে হবে কি, মাঝে হবে হচ্ছে জাস্ট, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। ঠিক আছে, এটা মনে রাখবা যে হ্যাভ, সরি, জাস্ট
অলরেডি, লেটলি এই শব্দগুলো অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের একদম মাঝখানে বসবে। Which of the following words can be used as a verb? নিচের কোন শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? মিস্টার ভার্ব হয় না, মিস্টার একটা নাউন। মিস্ট্রেস সেটা মানুষকে বোঝায়। মাস্টারি কোনো কিছুর উপর দক্ষতা, এটা নাউন। কিন্তু মাস্টার শব্দটা ভার্ব হইতে পারে। ইউ শুড মাস্টার দ্য স্কিল। যেমন দেখো, যদি বলি যে হি ইজ আ মাস্টার অফ ইংলিশ, ওকে। তো কি বললাম, সে ইংরেজির একজন শিক্ষক। তাহলে এই বাক্যটায় কি বললাম, ইংরেজি শিক্ষক, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা নাউন, তাই তো, এটা নাউন। কিন্তু বাক্যটা যদি এরকম হয় যে বাক্যটা এরকম হয় যে ইউ শুড মাস্টার দ্য স্কিল অফ রাইটিং, দ্য রাইটিং স্কিল, ওকে। অথবা বললাম যে দ্য স্পিকিং স্কিল। তোমার কথা বলার দক্ষতা অর্জন করা উচিত। এই জায়গার মধ্যে এই মাস্টার শব্দ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কোনো কিছু অর্জন করা, কোনো কিছু আয়ত্ত করা, আয়ত্ত করা। তাই কোনো কিছু কাজ করা মানে কি, এটা অবভিয়াসলি ভার্ব। তাহলে আমরা দেখছি যে মিস্টার, মিস্ট্রেস, মাস্টার অথবা মাস্টারি, এই চারটা ওয়ার্ডের মধ্যে মাস্টার ওয়ার্ডটাকে আমরা চাইলে নাউনও বানাতে পারি, ভার্বও বানাতে পারি। তাই বলেছে যে which of the following words can be used as a verb? কোনটা ভার্ব হইতে পারে? তাহলে ভার্ব কোনটা হতে পারে এখানে? ভার্ব হতে পারে কি, মাস্টার। ঠিক আছে, মাস্টার শব্দটা নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে, কিন্তু বাকি তিনটা শুধুই নাউন। হোমলি শব্দটি কোন পার্ট অফ স্পিচ? হোম, দেখো হোম মানে কি, হোম শব্দ তো হচ্ছে দেখো নাউন। হোম কি, নাউন। হোম হচ্ছে ঘর, হ্যাঁ। আর হোমলি আমরা জানি কি, নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই ইকুয়ালস কি হয়, ইকুয়ালস হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অর্থ হচ্ছে ঘরোয়া। কি হয়, ঘরোয়া, ঘরোয়া। তাহলে কি হবে বলো, আমরা এই যে মাদারলি, ফাদারলি, তাই না? তাহলে এরকম শব্দ হচ্ছে কি, হোমলি। তাহলে হোম থেকে এসেছে কি, হোমলি। তাহলে কি হবে, অবশ্যই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ, ওকে। আই ফাইন্ড ইট ভেরি আনলাইকলি হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা, এটা কোন পার্ট অফ স্পিচ বলেছে, আনলাইকলি, তাই না? আনলাইকলি কোন পার্ট অফ স্পিচ? আনলাইকলি, আমি এটাকে খুবই অনভ্যস্ত পাচ্ছি, আমার কাছে এই জিনিসটা খুব অনভ্যস্ত লাগছে। আমরা জানি কি বলতো, তোমাদের ক্লাসে পড়াইছি না ভাইয়া, ফাইন্ড কি একটা, ফাইন্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি হয়, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আমরা জানি কি, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, একটা অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি অ্যাডভার্ব বসে? বসে না। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। দিস ইজ বিউটিফুল, আমরা কি বলি যে দিস ইজ বিউটিফুল। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই যে দেখো, ইজ কি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। উত্তর কি হবে এখানে, আনলাইকলিও একটা অ্যাডজেক্টিভ, দেখে অ্যাডভার্ব মনে হতে পারে, বাট লিঙ্কিং ভার্বের পরে কি বসে, একটা অ্যাডজেক্টিভই বসে। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, নিচে কোন শব্দটা অ্যাডজেক্টিভ? কোনটা অ্যাডজেক্টিভ দেখো, আমরা জানি TION থাকলে কি হয়, সেটা একটা নাউন। দেখো অ্যাব্রোড, বিদেশ, এটাও একটা নাউন, একটা জায়গা। আবার দেখো, আবার TION, সেটাও কি আছে, নাউন। আমরা জানি TION সাফিক্স থাকলে নাউন, TION সাফিক্স থাকলে নাউন, অ্যাব্রোড মানে বিদেশ বোঝাচ্ছে। আর OUS এই সাফিক্সটা থাকলে সেটা একটা অ্যাডজেক্টিভ। OUS, ম্যারিটোরিয়াস, সুপারস্টেশাস, তারপর হচ্ছে ফ্যাবিউলাস, তাই না? এই ওয়ার্ডগুলো সবাই অ্যাডজেক্টিভ। দেখো তুমি ম্যারিটোরিয়াস বলতে পারো, তুমি বলতে পারো যে ফ্যাবিউলাস, তুমি বলতে পারো যে অস্পেশাস, তুমি বলতে পারো হচ্ছে কিউরিয়াস। OUS দিয়ে শেষ হলে সেটা কি, সেটা নিশ্চিন্তে একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ কোনটা, ম্যারিটোরিয়াস। অ্যাডজেক্টিভ কোনটা হবে, ম্যারিটোরিয়াস, ওকে, মেধাবী। তারপর আসি, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি, অ্যাবিলিটি হচ্ছে সক্ষমতা। দেখো
অ্যাবিলিটি, হ্যাঁ অ্যাবিলিটি এটা হচ্ছে নাউন। এটা কি? এটা হচ্ছে নাউন, অর্থ কি? সক্ষমতা, সক্ষমতা। এইবল, এইবল এটা কি? অ্যাডজেক্টিভ, সক্ষম। আর এটা যদি তুমি ভার্ব করো তাহলে কি হয়? এনেবল, এনেবল অর্থ হচ্ছে সক্ষম করা। এটা হচ্ছে কি? ভার্ব, অর্থ কি? সক্ষম করা, সক্ষম করা, ঠিক আছে? এনেবল মানে কি? কাউকে সক্ষম করে তোলা, কাউকে সক্ষম করে তোলা। তাহলে কি হবে? এনেবল। তাহলে কি পাচ্ছি আমরা? 51 অ্যান্সার পাচ্ছি কি? এনেবল। 51 হচ্ছে বি নাম্বার, এনেবল। বলছে ভার্ব ফর্ম, তাহলে ভার্ব কি হবে? এনেবল, কাউকে সক্ষম করে তোলা। লাইট অ্যান্ড লাইটেন, ওকে। ডার্ক, ডার্কেন, ওকে। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড এগ্রি, হ্যাঁ এগ্রি এর অ্যাডজেক্টিভ কি? খেয়াল করো, এগ্রি হচ্ছে ভার্ব, হ্যাঁ এগ্রি কি? এগ্রি হচ্ছে কি? ভার্ব, অর্থ কি? একমত হওয়া, একমত হওয়া, একমত হওয়া অথবা এক সিদ্ধান্তে আসা। যখন আমরা নাউন করছি তাহলে কি পাচ্ছি আমরা? এগ্রিমেন্ট, ওকে। এটা হচ্ছে আমাদের কি? এগ্রিমেন্ট হচ্ছে আমাদের নাউন, অর্থ হচ্ছে ঐকমত, ঐকমত, একমত। আর এগ্রিয়েবল অর্থ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ একমত হওয়া যোগ্য, একমত হওয়ার যোগ্য, একমত হওয়ার যোগ্য। কোনটা হবে? তাহলে এগ্রি, ডিসএগ্রি দুইটাই ভার্ব, এই দুইটা কিন্তু ভার্ব। এগ্রি, ডিসএগ্রি দুইটা কিন্তু ভার্ব। তাহলে এগ্রিমেন্ট এটা কি? নাউন। আর এগ্রিয়েবল এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কি চাইছে আমাদের? অ্যাডজেক্টিভ ফর্ম চাইছে। ডিসএগ্রি না, অনেকে ডিসএগ্রি দিচ্ছে। ডিসএগ্রি কেন দিচ্ছে বলো তো? দরজা খুললে কেমন জানি ভূতের মুভির মতো সাউন্ড আসে, হ্যাঁ কি বলো? শান্ত, তুমি শান্ত হও, তুমি ভয় পেও না, ঠিক আছে? এখানে আমাদের এখানে কোনো ভূত নাই, আমাদের এখানে রাতিম আছে। আমাদের অফিসের সব কার্যক্রম দায়িত্ব নিয়ে যে দেখে, ওর নাম হচ্ছে রাতিম। সো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এখানে কোনো ভূত নাই। আচ্ছা আসো, হুইচ ওয়ান ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? এটা ক্লাসে পড়াইছি ভাইয়া। ব্রিফের নাউন হচ্ছে ব্র্যাভিটি। ব্রিফের নাউন কি বলতো? ব্র্যাভিটি। ব্রিফ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। হ্যাঁ এটার অ্যাডজেক্টিভ কি বলতো? ব্র্যাভিটি, ব্র্যাভিটি। এটা হচ্ছে কি? সরি, এটা হচ্ছে নাউন, হচ্ছে সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা, হ্যাঁ সংক্ষিপ্ততা। তাহলে কি হবে? ব্র্যাভিটি। ব্রিফ থেকে কি হয়? ব্র্যাভিটি। নাউন অফ দ্য ওয়ার্ড ব্লেস। এই ব্লেসের অ্যান্সারটা একটু চিন্তা করো, তুমি একটু অ্যান্সার লিখে রাখো, হ্যাঁ। ব্লেস বা ব্লেজ অর্থ হচ্ছে ভার্ব, আশীর্বাদ করা বা দোয়া করা, হ্যাঁ দোয়া করা, দোয়া বা আশীর্বাদ করা, আশীর্বাদ করা। এটার নাউন দুটো হতে পারে, একটা হচ্ছে ব্লিস, আরেকটা হতে পারে ব্লেজিং। এই দুইটাই কি? নাউন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই উত্তর দিলে কোনটা নিব? দেখো এ নাম্বার দেখে অনেকে সঠিক উত্তর করতে যাবে, কিন্তু উত্তর সঠিক না। কারণ কি? ব্লিস যখন উত্তরটা হবে নাউন তখন হচ্ছে BLISS। যদি ডাবল এস না দাও তাহলে উত্তর হবে না। ব্লেস থেকে কি হবে? ব্লিস, BLISS। যদি একটা মাত্র এস দাও তাহলে সেই উত্তর সঠিক হবে না। তাহলে যেহেতু এটাতে একটা মাত্র এস, তাহলে এটা কনফিউজিং, এটা উত্তর হবে না। তাহলে উত্তর কোনটা হবে? ব্লেজিং। তাহলে ব্লেস থেকে কি হবে? হয় ব্লিস ডাবল এস, না হলে ব্লেজিং। তাহলে উত্তর কোনটা হবে আমাদের? সি নাম্বার উত্তর সঠিক, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ব্লো? ব্লো, ব্লু, ব্লোন। ব্লো এটা হচ্ছে V1, BLEW এটা হচ্ছে আমাদের V2, আছে BLOWN ব্লোন এটা হচ্ছে আমাদের V3। ব্লো, ব্লু, ব্লোন। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে ব্লু, BLEW। দ্য পাস্ট পার্টিসিপল মানে V3 কি চাইছে আমার? চাইছে হচ্ছে V3, হ্যাঁ V3 ফর্ম অফ বিআর। বিআর এর V3 দুইটা হইতে পারে। বিআর এর V3 হইতে পারে, বিআর এর এটা হচ্ছে V1, হ্যাঁ এটার V3 হইতে পারে দুইটা, একটা হচ্ছে বোর, অ্যানি
অথবা BORN, দুইটা হইতে পারে। হ্যাঁ, এইটা বোঝায় হচ্ছে বহন করা, এটা বোঝা হচ্ছে জন্মগ্রহণ করা। তো কোনটা আছে দেখো অপশনে, তো কোনটা হবে? বিয়ারের অপশন দেখো V3 চাইছে না, তাহলে V3 কোনটা হবে? V3 উত্তর এখানে দেখো BORN, বোর্ন কিন্তু নাই, দুইটা অপশন হয়। বিয়ারের V3 দুইটা হয়, একটা হচ্ছে BORNE যখন জিনিসটা বহন করা বোঝায়, বিয়ার বলতে যখন বহন করা বোঝায়, আর বিয়ার যদি জন্মগ্রহণ করা বোঝায়, সন্তান জন্মদান, তাহলে কি হবে? BORN। তাহলে এখন দেখো এখানে অপশন আছে একটাই, তাহলে BORNE আছে। বোর্ন অথবা বিয়ার অথবা বোর এগুলো কিন্তু কখনোই V3 না, তাহলে আমরা উত্তর নিতে পারবো কোনটা? এইটা। এই বোর্ন কখনো হয় না, বোর্ন কখনোই হয় না, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 নম্বরটা। ওকে, তারপর আমরা একটু আসি 57। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড চোজ? ওকে, চোজ। তাহলে V3 চাইছে না আমার, V3, এটা সহজ কোয়েশ্চেন। এটা এর আগেও একবার তোমাদের BSc তে প্রশ্ন সম্ভবত আসছে। হ্যাঁ, CHOOSE, এটা হচ্ছে আমাদের V1, CHOSE, একটা ও কেটে দিলে কি হয়ে যায় আমাদের? V2, আর CHOSEN, চুজেন, কি হয়? V3। চুজ, চুজেন, তাহলে কোনটা হবে? চুজেন। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্লি, ফ্লি মানে হচ্ছে পলায়ন করা বা পালিয়ে যাওয়া, এটা কি চাইছে? এটা V3 চাইছে। হ্যাঁ, এটা V2 V3 সেম। হ্যাঁ, দেখো V1 এ কি পাচ্ছি আমরা? ফ্লি, FLEE, আর এটা V2 এবং V3 দুইটা হচ্ছে ফ্ল্যাট, FLED, ফ্ল্যাট, তাহলে কোনটা হবে? ফ্ল্যাট, FLED, ফ্ল্যাট। ফ্লি, ফ্ল্যাট, ফ্ল্যাট, ফ্লি, ফ্ল্যাট, ফ্ল্যাট, অর্থ হচ্ছে পলায়ন করা, পালিয়ে যাওয়া। হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস ড্যাশ ইন দিস মান্থ? অর্থাৎ এই মাসে তোমার যেই মুরগি কয়টা ডিম পেড়েছে? দেখো তার ডিম পাড়া কি? লেই। হ্যাঁ, এটার V2 বা V3 হচ্ছে লেইট, LAID, লেইট, অর্থাৎ কি হবে? উত্তর হচ্ছে লেইট। লেইন না, লেইন অর্থ হচ্ছে শোয়া, শুয়ে পড়া, কোথাও শয়ন করা, আর ডিম পাড়া হচ্ছে লেই থেকে লেইট হবে, লেইট। V3 হচ্ছে লেইট। ওকে, আমরা একটু ট্রান্সফরমেশন, 60 নম্বর কোয়েশ্চেন। নোবডি লাইকস আ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। চলো আমরা এটাকে সলভ করি। বলছে কি, এটাকে বলতো অ্যাফার্মেটিভ করতে, তাই না? দ্য অ্যাফার্মেটিভ ফর্ম। বলছে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, তাহলে কি হবে? সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। কেউ পছন্দ করে মানে কি? সবাই ঘৃণা করে, তাহলে কি হবে? এভরিবডি হেটস আ লায়ার, এভরিবডি হেটস আ লায়ার। তাহলে এভরিবডি ডিসলাইকস আ লায়ার। দেখো লাইং দিছে, এখানে লাইং দিছে, মিথ্যাকে বলছে, বলছে মিথ্যাবাদীকে। তুমি মিথ্যাবাদীর জায়গায় মিথ্যা বললে হবে না কিন্তু। তাহলে অল পিপল ডিসলাইক আ লায়ার, তাহলে সবাই মিথ্যাবাদীকে কি করে? ঘৃণা করে। এভরিবডি হেটস আ লায়ার, আমরা জানি নোবডি জায়গায় কি হবে? অ্যাফার্মেটিভ করার সময় এভরিবডি হবে। এভরিবডি লাইকস দ্য ট্রুথ না, তাহলে কোনটা হবে? এভরিবডি হেটস আ লায়ার। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, আমি ক্লাসে পড়াইছিলাম না, এভরি দিয়ে যখন থাকে তাহলে কি হবে? নেগেটিভ কেউ করা পাবে? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে কি হবে? এভরির জন্য কি হবে? এভরির জন্য দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো এর পরে যেটা থাকে, এভরি মাদার, এভরি ফাদার, এভরি নেশন, যেটা থাকুক, তাহলে মাদার, এভরি, দেয়ার ইজ নো মাদার, তারপর হচ্ছে বাট দিয়ে বাকি অংশ, বাট লাভস হার চাইল্ড, loves her child. There is no mother but loves her child. তাহলে every mother না, every mother না, there is no mother but loves her child, তাহলে উত্তর কোনটা হবে? C নাম্বার, there is no mother but loves her child. He leads a most unhappy life, make it exclamatory. দেখো এক্সক্লেমেটরি সময় কিন্তু এই মোস্টের অর্থটা থাকবে না, কারণ কি এক্সক্লেমেটরি অর্থের মধ্যে এটা চলে আসবে, তাহলে কি হবে? তাহলে অ্যান আনহ্যাপি লাইফ, তাই না? খুব অসুখী একটা জীবন, তাহলে কি হবে? হাউ আনহ্যাপি, অথবা হোয়াট অ্যান আনহ্যাপি, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ
লাইফ হি লিডস, ওকে, এক্সক্লেমেটরি মার্ক। ওকে, দেখো এবার হোয়াট এ আনহ্যাপি, তাহলে আনহ্যাপির আগে কি কোনো এ হয় না, আনহ্যাপির আগে এ হয় না। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিড, দেখো হি এর সাথে কি ভার্বের সাথে এস বাই এস হবে না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হি এর সাথে কি হবে, ভার্বে এস বাই এস দিয়েছে কি, তাই না? তাহলে এটা ভুল। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, হোয়াট এ আনহ্যাপি লাইফ, তাহলে আবার দেখো এখানে ভুল আছে, ফুল স্টপ দেওয়া আছে, ফুল স্টপ দিলে ভুল, আবার আনহ্যাপির আগে এ হয় না, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, সি নাম্বার। বুঝছো? আচ্ছা, এবার আমরা শিখতো, হ্যাঁ। হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স? আমরা জানি কি ইম্পারেটিভ কিভাবে শুরু বলো তো, ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ ডু ডা, সরি ডু ডাজ হয় না, ডু, তারপর হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হয়, ডু ডোন্ট নেভার দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। তাহলে কোনটা হবে বলো তো? ইউ, সাবজেক্ট শুরুতে কখনো ইম্পারেটিভ হতে পারে না। আই উইশ আবার সাবজেক্ট, তাহলে সেটাও হবে না। ডাজ দিয়ে কখনো ইম্পারেটিভ হয় না, ডু দিয়ে হতে পারে, তাই না? আবার দেখো ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, এটা কোয়েশ্চেন মার্ক হলে ঠিক আছে। ডু ইট অ্যাট ওয়ান্স, এটা এখনই করো, অর্ডার বুঝাইছে, তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে বি নাম্বার। ডু ইট অ্যাট ওয়ান্স, এখনই এটা করো, এই মুহূর্তে এটা করো, ঠিক আছে? ডু ইট অ্যাট ওয়ান্স। দ্য সেন্টেন্স হোয়াট আ ডেলিশিয়াস মিল, কি মজার খাবার, কাচ্চি খেয়েছি আজকে, ঠিক আছে? তো এই কাচ্চিটা কি মজার একটা খাবার, তাই না? আজকে তোমাদের ক্লাস নেওয়ার আগে কাচ্চি খেয়ে এসেছে, আজকে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ না খেয়ে আমি কাচ্চি খেয়েছি। ওকে, তাহলে বলছে এটা কোন সেন্টেন্স, অবশ্যই দেখাবা হোয়াট এ বা হোয়াট এন দিয়ে যদি শুরু হয় এবং এক্সক্লেমেটরি মার্ক আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কি ধরনের সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। উই হোপড দ্যাট শি ড্যাশ এবল টু রিটার্ন ইন টাইম, আমরা আশা করেছিলাম যে সে সময় মতোই আসবে। খেয়াল রাখবা কোন একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ, বা প্রিন্সিপাল যে ক্লজটা আছে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজটা সেইটাও পাস্ট টেন্সেই হবে। আবার শোনো, ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শোনো, কোনো একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তার যদি প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্টে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্টে থাকতে বাধ্য, সেটা কখনোই প্রেজেন্টে বা ফিউচারে যাবে না। তাহলে কি করো, এটা পাস্টে আছে, যেহেতু কিসে আছে, ভি টুতে আছে, এটা ভি টুতে হবে। তাহলে উইল কিসে আছে, উইল ফিউচার, উইল হবে না। ক্যান আছে কি, ক্যান প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করে, ক্যান হবে না। লাইকলি দিলে হয় না, লাইকলি ভার্ব নাই কোনো, তাহলে কি হবে, উড বি। তাহলে উত্তর কি হবে, উড বি। উইলের পাস্ট ফর্ম কি, উড বি। তাহলে উই হোপ দ্যাট শি উড বি এবল টু রিটার্ন ইন টাইম, আমরা ভেবেছিলাম যে, আমরা প্রত্যাশা করেছিলাম যে সে সময় মতোই ফিরে আসবে। তাহলে কি এই পাশে পাস্ট হওয়াতে আমরা উইলের পাস্ট ফর্ম কি দিয়েছি, উড দিয়েছি, ঠিক আছে? ইফ ফরেস্টস আর, আমরা কন্ডিশনালে চলে আসছি, ইফ ফরেস্টস আর ডেস্ট্রয়েড ওয়াইল্ড অ্যানিমালস ড্যাশ দেয়ার ন্যাচারাল ইনহ্যাবিটেশন, বলেছে যে যদি বন যদি ধ্বংস করা হয়, তাহলে এইটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিটের পেসিভ ফর্ম, আর ডেস্ট্রয়েড, তাই না? তাহলে কোন টেন্সে আছে, পেসিভ অ্যাক্টিভ ব্যাপার না, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। অবশ্যই পেসিভে আমরা এটা লিখে রাখলাম, হ্যাঁ পেসিভ। আমরা জানি আমাদের ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে কোন ক্লজ, কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। তাহলে অপর ক্লজ কি হবে, ফিউচার ইনডেফিনিট, তাই না? আমাদের আমার ক্লজের তিনটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশনের একটা পার্ট হচ্ছে আমাদের জিরো কন্ডিশন। তাহলে প্রথম ক্লজটা যদি বা কন্ডিশনটা যদি আমাদের প্রেজেন্টে থাকে, তাহলে অপর পাশটা কি হবে, অপর পাশ হবে হচ্ছে আমাদের ফিউচার। এবার ফিউচার বসা কোনটা আছে, ওয়াইল্ড অ্যানিমেলস, অ্যানিমেলস প্লুরালে আছে, প্লুরালে হলে কি ভার্বের সাথে কখনোই এস বাই এস হয়
হয় না। এরপর দেখো লস কিসে আছে V2, এটা পাস্ট টেন্স, আমার লাগবে কি ফিউচার। উইল লুজ, ঠিক আছে, উইল হ্যাভ লস, এটা হয়ে গেছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আমার লাগবে কি, আমার এই পাশে লাগবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট লাগবে, কিন্তু এখানে হয়েছে কি, এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট, আর এটা কিসে আছে আমাদের ফিউচার পারফেক্ট। তাহলে কোনটা নিব আমরা, উত্তর হচ্ছে আমাদের এটা। এবার আসো, ইফ আই ড্যাশ আ মিলিয়নার আই ড্যাশ হেল্প এভরি ওয়ার্ক কজ। ওকে, এবার আসো আমরা উভয় পাশে এবার কন্ডিশন মিলাইতে হবে, আমাকে কজও মিলাইতে হবে। উভয় পাশে তোমার মিললে সেটাই তোমার অ্যান্সার। তুমি যদি ফার্স্ট কন্ডিশন মিলাইতে পারো ফার্স্ট কন্ডিশন উত্তর হবে, সেকেন্ড কন্ডিশন মিলাইতে পারলে সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন মিলে থার্ড কন্ডিশন। আসো প্রথম থেকে শুরু করি। কোন কন্ডিশনে কি বি হয় না, এমইজ আর হইতে পারে, তাই না, হবে না। তাহলে বি দিয়ে কখনো হয় না। ওয়াজ হয়, আমরা জানি ওয়াজ হয় না, আমরা জানি যদি সেকেন্ড কন্ডিশন হয় সবার সাথে ওয়ার হয়। ইফ আই ওয়ার আ মিলিয়নার, আমি যদি মিলিয়নার হইতাম, তাই না, তাহলে ওয়ার হলে ঠিক ছিল। অন আর মে এগুলো আবার কেমন, অন হয় না, তাহলে কি হবে, ইফ আই ওয়ার আ মিলিয়নার, এবার সে কি হবে, উড কুড মাইট, দেখো উড আছে, আই উড, তো উত্তর কি হবে, উড হবে। আই উড হেল্প এভরি ওয়ার্থ কজ, আমি প্রত্যেকটা যথাযথ জায়গায় আমি খরচ করতাম। ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড, দেখো কোন কন্ডিশন আছে, হ্যাড প্লাস V3, তাহলে কোন কন্ডিশন, পাস্ট পারফেক্ট। তাহলে কন্ডিশন পার্ট যদি আমাদের পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে অপর পাশে কি হবে বলতো, উড কুড অথবা মাইট হ্যাভ প্লাস V3, তাই না। থার্ড কন্ডিশন কি, আমাদের কন্ডিশন পার্টটা হবে হচ্ছে উড কুড মাইট, সরি আমাদের কন্ডিশন পার্ট কি হবে, কন্ডিশন পার্ট হচ্ছে আমাদের থাকবে যে হ্যাড প্লাস V3, মানে পাস্ট পারফেক্ট। আর ইফেক্ট পার্টে কি হবে, উড কুড মাইট হ্যাভ প্লাস V3। তাহলে কি পাচ্ছি, হ্যাড কনকার্ড হবে না, উড বি কনকার্ড হবে না, উড হ্যাভ কনকার্ড, উত্তর কোনটা হবে, সি নাম্বার। উই হ্যাভ অ্যানাদার কার্টুন অফ মিল্ক, আমাদের আরেক কার্টুন দুধ আছে। তাহলে হ্যাভ, দেখো আমরা বলেছি হ্যাভ যখন অক্সিলিয়ারি ভার্ব হয়, তাহলে কি করতে পারি আমরা, আমরা হ্যাভের জায়গায় আমরা কি বসাবো বলো, উত্তর কি হতে পারে, বলো এই প্রশ্নটা তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। বলো দেখি এই প্রশ্ন সলভ করতে পারো কিনা। হ্যাঁ, 69 কি হবে, সহজ কোয়েশ্চেন। এ রাইট, এ উই হ্যাভ, তাহলে কি হবে হ্যাভেন্ট উই, তাহলে হ্যাভ এর নেগেটিভ কি, হ্যাভেন্ট, আর উই এর কি হবে, উই হ্যাভেন্ট উই, তাহলে উত্তর কই কোনটা হবে, হ্যাভেন্ট উই। এবার আসো, আই নিড সাম বুকস, আমার কিছু বই দরকার, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি করব আমরা, ডু বা ডাজ, তাই না, ডু অথবা ডাজ, ডু বা ডাজ। তাহলে আই এর সাথে কি হবে, আই এর সাথে তো ডাজ হয় না, তাহলে কি হবে, ডোন্ট, নেগেটিভ কি হবে, ডোন্ট আই, উত্তর করবে ডোন্ট আই। আই এর সাথে ডাজ হয়, আই এর সাথে ডাজ হয় না, এর সাথে কি হবে, ডু, তাহলে কি হবে, ডোন্ট আই। লেটস, আমরা জানি লেটস দিলে চোখ বন্ধ করে আমরা একটা কন্ডিশন, আমরা একটা টেক বসাই দিই, শ্যাল উই, লেটস হ্যাভ আ কাপ অফ টি, শ্যাল উই, শ্যাল উই। তাহলে লেট থাকলে কি হবে বলতো, লেট মানে লেটাস যদি থাকে তাহলে চোখ বন্ধ করে শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে কি হবে, শ্যাল উই, লেটস বা লেটাস, লেটস বা লেটাস থাকলে কি হবে, শ্যাল উই, লেটস বা লেটাস থাকলে কি হবে, শ্যাল উই। হোয়াট ইজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ, নোবডি ফোনড ইউ, তোমাকে কেউ ফোন দেয় নাই, তাহলে খেয়াল করো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের জন্য আমরা কি পাই, ডিড অথবা ডিডেন্ট, ডিড অথবা ডিডেন্ট, তাই তো। আর আমরা জানি যে কোনো বডিযুক্ত ওয়ার্ডের জন্য কি হয়, দে হয়। এখন তুমি কোনটা নিবা, নোবডি কিন্তু নেগেটিভ ওয়ার্ড,
তাহলে তোমার ট্যাগটা রাখতে হবে কি অ্যাফার্মেটিভ, তাহলে আমি কি নিব, আমি ডিডেন্ট না নিয়ে কি নিব, ডিড দে। খেয়াল করতে করতে পারছো, তোমার প্রশ্নটা কিন্তু নেগেটিভ অলরেডি। নোবডি ফোনড ইউ, তোমাকে কেউ ফোন দেয় নাই, তাহলে খেয়াল রাখো এই জায়গার মধ্যে নোবডি যদি নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমি কিন্তু নেগেটিভ ট্যাগ করতে পারবো না, আমাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করা লাগবে। আর বডি যুক্ত ওয়ার্ড নোবডি, এভরিবডি, এনিবডি, সামবডি, সবার জন্য কি হয়, দে হয়, তাহলে ডিড দে। তাহলে উত্তর কোনটা হবে, ডিড দে। নিডেন্ট হবে না কেন ভাইয়া, নিড হবে যখন এটা অক্সিলারি হয়। দেখো যেমন ধরো প্রশ্ন এরকম হইতো যে, এই যে আমি দেখাই তোমাকে, হ্যাঁ এই প্রশ্নটা এরকম হইতো যে আই নিড টু গো দেয়ার, আই নিড টু, তখন এটা অক্সিলারি হয়ে গেছে তাই না, মোডাল অক্সিলারি, তখন কি হবে, নিডেন্ট আই, নিডেন্ট আই, বুঝছো। নিড টু যদি থাকে তাহলে সেটা মোডাল ভার্ব হয়, তখন মোডাল নিডের জন্য নিডেন্ট। কিন্তু আই নিড সাম বুক সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে নিড অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া। এবার আসো, এভরিবডি লাইকস আ ফ্লাওয়ার, আবার সেম দেখো এভরিবডির জন্য কি পাচ্ছ তুমি, লাইকস, তাহলে প্রেজেন্ট টেন্সে কি ডু, মানে অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ করবা তাহলে ডোন্ট অথবা ডাজন্ট, তাহলে কি আছে বডির জন্য দে। প্রশ্ন হচ্ছে দের সাথে তুমি কোনটা নিবা, দের সাথে কি ডাজন্ট যায়, যায় না, দের সাথে কি যায়, ডোন্ট, তাহলে কি হবে ডোন্ট দে, তাহলে কোথায় আছে ডোন্ট দে। ডিড এনিবডি না, ডিড এনিবডি হয় না, দেখো ট্যাগ কোয়েশ্চেনে কখনো এনিবডি হয় না, ট্যাগ কোয়েশ্চেনে দে হবে। বডি যুক্ত যত প্রোনাউন আছে, হ্যাঁ এনিবডি, এভরিবডি, নোবডি, সামবডি, প্রত্যেকের জন্য দে হবে। ট্যাগ কোয়েশ্চেনে কখনো এনিবডি সামবডি হয় না, মূল বাক্যে এনিবডি সামবডি থাকতে পারে, বাট ট্যাগের মধ্যে হবে হচ্ছে দে হবে, ঠিক আছে। আইলুরে দামান গান বাজাইছে, আচ্ছা তোমাদের মনোযোগ এখানে এরকম কেন বুঝলাম না। আমার কানের সামনে বাজতেছে, আমি তো নাচতেছি না, আমি তো কোনো গান গাইতেছি, আমি তো নাচতেছি না, তোমরা কেন আমার গান শুনে নাচতেছো? এরকম করলে কি আমি পড়াইতে পারবো বলো তো? তো খুবই খারাপ। তিয়াত্তরে ডাজেন্ট হবে না কেন? আচ্ছা দেখি তো 73 কোথায় করাইছি। আচ্ছা এই যে ডাজেন্ট কেন হবে বলো তো? দের সাথে কি কোনো ডাজ হয়? তুমি লিখছো ধরো যে দের সাথে ডাজ হবে কেন? ডাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, কিন্তু দে তো হচ্ছে থার্ড পারসন প্লুরাল, প্লুরালের সাথে কখনো ডাজ যায় না, প্লুরালের সাথে যায় কি ডু যায়, ঠিক আছে। কাইটা রাখবো কান। আচ্ছা একটু সময় দাও ভাইয়ের, আর অল্প কয়েকটা কোয়েশ্চেন আছে। স্যার মনে মনে ডান্স করতেছে না, একটু সময় দাও ভাইকে। হ্যাঁ 27টা প্রশ্ন আছে আর আমরা সলভ করেই তারপরে যত নাচা আমরা নাচবো, ঠিক আছে। আচ্ছা ইংলিশ ইজ ড্যাশ ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে ইংরেজি বলা হয়, ঠিক আছে। অনেক দেশে ইংরেজি বলা হয়, এটা কি হবে? প্যাসিভ সেন্টেন্স না? তাহলে ইংলিশ কি অনেক দেশে বলা হয়, তাহলে আমরা কিভাবে বলি ইংলিশ ইজ প্যাসিভ সেন্টেন্স, কিন্তু খেয়াল রাখবা এটার পর কি হবে, V3 হবে। ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ, ইন তাহলে কি হবে, ইংলিশ ইজ স্পোকেন, হ্যাঁ V3 হবে, ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয়, ঠিক আছে। তারপর আসো উড ইউ মাইন্ড, আমরা ক্লাসে পড়াইছি উড ইউ মাইন্ড, খেয়াল রাখো, হ্যাঁ মাইন্ড, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড ওর্থ, তারপর হচ্ছে হেল্প, এই হেল্প মানে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো পরে সবসময় কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে উড ইউ মাইন্ড কি হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো এখানে ভার্বের সাথে আইএনজি নাই, এটা বাদ, এখানে ভার্বের সাথে আইএনজি নাই, এটা বাদ, তাহলে ভার্বের সাথে আইএনজি আছে কোনটা, এইটা আর এটা। হ্যাভিং টু ড্রিঙ্ক আ কাপ অফ টি কেন হবে? তুমি দুইটা দেখো, হ্যাভিং এর পরে আবার কি, হ্যাভিং অর্থই তো খাওয়া, তাই না। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি, তুমি কি এক কাপ কফি খাবা আমার সাথে? তাহলে হ্যাভিং টু ড্রিঙ্ক, তাহলে হ্যাভ অর্থ ড্রিঙ্ক করা, আবার ড্রিঙ্ক অর্থ পান করা, তাহলে দুইটা খাওয়ার কথা বলা যাবে না। উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং আ কাপ অফ টি অথবা উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। যদি এই অপশন যদি শুধু ড্রিঙ্কিং হতো তাহলে উত্তর ঠিক ছিল, কিন্তু উত্তর হবে কি এটা, হয় হ্যাভিং হবে না হয় কি হবে, ড্রিঙ্কিং হবে।
খেয়াল করো, উড ইউ মাইন্ডের পরে শুধু ভার্বের আইএনজি, অতিরিক্ত কোনো নাউন বা ভার্ব দেওয়ার দরকার নাই। তারপর আসো, বিকজ অফ হিজ ইল হেলথ, তার খারাপ স্বাস্থ্যের জন্য দ্য ডক্টর অ্যাডভাইসড সাকিব ড্যাশ স্মোকিং, ডক্টর সাকিবকে স্মোকিং বা ধূমপান থেকে বিরত থাকতে বলেছিল। তাহলে খেয়াল করো, বিরত থাকা ইংলিশ কি? বিরত থাকা, বিরত থাকা বা দূরে থাকা, তাই না? বা দূরে থাকা। তাহলে দ্য ডক্টর অ্যাডভাইস সাকিব টু, কি হবে বলো? টু রিফ্রেন টু, খেয়াল রাখবে একটা প্রিপোজিশন এখানে বসে, রিফ্রেন ফ্রম। রিফ্রেন ফ্রম অর্থ কি বলতো? বিরত থাকা, বিরত থাকা, কোনো জিনিস থেকে দূরে থাকা, কোনো জিনিসে না যাওয়া। তাহলে টু রিফ্রেন, টু হবে না, রিফ্রেনের সাথে কি হয়? ফ্রম হয়। তাহলে টু বি রিফ্রেন ফ্রম, বি যদি হয় তাহলে ভি থ্রি হওয়ার কথা ছিল, তাহলে এটা হবে না। টু রিফ্রেন ফ্রম, টু নট রিফ্রেন ফ্রম, তাহলে বিরত না থাকতে বলছে নাকি বিরত থাকতে বলছে? ডাক্তার সাকিবকে ধূমপান থেকে বিরত থাকতে বলছে নাকি বিরত না থাকতে বলছে? যদি বিরত না থাকে তার মানে সে বেশি বেশি ধূমপান করবে, তাহলে স্বাস্থ্য আরো ক্ষতি হবে। কোনটা হবে? টু রিফ্রেন ফ্রম। তাহলে উত্তর কোনটা হবে বলতো? কোনটা হবে? সি নাম্বার। তাহলে ডাক্তার সাকিবকে ধূমপান থেকে বিরত থাকতে বলেছেন, ধূমপান থেকে দূরে থাকতে বলেছেন। ঠিক আছে? যদি তুমি দাও টু নট রিফ্রেন ফ্রম, তাহলে অর্থ হবে ধূমপান থেকে বিরত না করতে বলছেন, তাহলে ধূমপান বেশি বেশি করবে না। এবার আসি আমরা, মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড, আমরা তোমাদের পড়েছিলাম যে লুক ফরওয়ার্ড, হ্যাঁ আমরা কি বসাই? লুক ফরওয়ার্ড টু প্লাস কি হয়? ভার্বের আইএনজি। লুক ফরওয়ার্ড টু এর পরে কি হয় বলতো ভাইরা? ভার্বের সাথে আইএনজি। তাহলে মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বে আইএনজি দিবা। তাহলে টু এর সাথে গো হবে? হবে না, ভার্বের আইএনজি নাই। টু গোয়িং হবে, রাইট? টু গোয়িং টু লন্ডন। তাহলে ফর হয় না, লুক ফরওয়ার্ড টু হয়। ঠিক আছে? তাহলে লুক ফরওয়ার্ড টু প্লাস গোয়িং, তাহলে টুটা মিসিং আছে, টু প্লাস গোয়িং। According to the conditions of my scholarship, my after finishing my degree, এই প্রশ্নটা খুব সুন্দর। হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার থেকে আসা প্রশ্ন। ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ক্লজ যেখান থেকে শেষ হয়েছে, প্রথম ক্লজের সাবজেক্ট যে আছে দ্বিতীয় ক্লজের সেম সাবজেক্ট দিয়ে কাজটা শুরু হবে। খুব মনোযোগ দিয়ে বোঝো, প্রথম ক্লজের সাবজেক্টটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে দ্বিতীয় ক্লজটা শুরু হবে। তাহলে বলেছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রিটা আমি শেষ করার পরে। তাহলে ডিগ্রি শেষ করবে কে? আমি, ব্যক্তি, রাইট? পার্সন। তাহলে মাই মানে কি? আমি পার্সন, তাই না? পার্সন। তাহলে এর পরবর্তী কথাটা কি? আমাকে দিয়ে শুরু হতে হবে, সেটা হোক অ্যাক্টিভ অথবা প্যাসিভ। তাহলে আমার ডিগ্রি আমি শেষ করার পরে, আমার ডিগ্রি আমি শেষ করার পরে মাই এডুকেশন উইল বি এমপ্লয়েড, আমার শিক্ষাকে চাকরি দেওয়া হবে নাকি আমাকে চাকরি দেওয়া হবে? আমাকে চাকরি দেওয়া হবে। এমপ্লয়মেন্ট উইল বি গিভেন টু মি। দেখো, তাহলে এখানে সাবজেক্ট ছিল কি? পার্সন। এখানে সাবজেক্ট হলো কি? এডুকেশন। এখানে সাবজেক্ট হলো কি? এমপ্লয়মেন্ট। এখানে সাবজেক্ট হলো কি? ইউনিভার্সিটি। তাহলে কি মিলতেছে? দেখো তো, প্রথম ক্লাসটা শেষ হয়েছে আমি দিয়ে, আমার পড়াশোনা শেষ করার পরে আমি, কিন্তু এখানে শুরু হলো কি দিয়ে? এডুকেশন। তাহলে কি মিললো দুইটা কন্ডিশন? মিলে নাই। এখানে শুরু হলো কি দিয়ে? এমপ্লয়মেন্ট। মিলেছে? শেষ করছি পড়াশোনা আমি, আর এখানে চাকরি দিচ্ছে এমপ্লয়মেন্ট, সাবজেক্ট এমপ্লয়মেন্ট, কিন্তু মিলতেছে না। দ্য ইউনিভার্সিটি মিলে নাই। তাহলে কি দিয়ে শুরু হবে? এ যে সাবজেক্ট আই দিয়ে শুরু। তাহলে উত্তর কি হবে? ডি নাম্বার। তাহলে মডিফায়ারের ক্ষেত্রে মাথায় রাখবা, প্রথম কন্ডিশনটা যাকে দিয়ে শেষ হয়েছে, দ্বিতীয় কন্ডিশনটা তাকে দিয়েই শুরু হবে। ঠিক আছে? তারপরে দেখো, একটু বলো কি বলছে। দেখো, হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়। তাহলে বলো তো ক্লাসে কে গেছে? ক্লাসে আমি গেছি না? বলো তো ক্লাসে কে গেছে? হোয়াইল গোয়িং টু ক্লাস, এটা আমি তো, তাই না? তাহলে পরবর্তী সাবজেক্টটা এমনভাবেই দিতে হবে যেন আমি যেন সাবজেক্টের শুরুতে থাকি। তাহলে ক্লাসে যাওয়ার সময় দ্য ডগ, তাহলে ডগ কি ক্লাসে গেছে?
তুমি যদি দ্য ডগ দিয়ে সেন্টেন্স শুরু করো তাহলে বোঝা যাচ্ছে ডগ ক্লাসে যাচ্ছে, ডগ তো ক্লাসে যায় না। ডগকে ক্লাসে যায়? যায় না। ডগ বাইট মি, আবার দেখো ডগ কি ক্লাসে যাচ্ছিল না। আর ডগ যাচ্ছিল না, দেখে হবে আই ওয়াজ বিটেন। তাহলে কি হবে? ওয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই আ ডগ। ক্লাসে যাওয়ার সময় আমি কুকুরের কামড় খেয়েছিলাম বা আমাকে কুকুর কামড়েছিল। মানে খেয়াল রাখতে হবে যে প্রথম ক্লজটা যে শেষ করতেছে, দ্বিতীয় ক্লজটা তাকে দিয়ে শুরু করলেই মডিফায়ার ঠিকঠাক থাকবে। এবার আসো, আই হ্যাভ অ্যানাদার মিটিং উইথ লুনা ড্যাশ ফ্রাইডে। খেয়াল করো কয়েকটা শব্দের সাথে কোনো প্রিপোজিশন বসে না, যেমন নেক্সট, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, লাস্ট। তাহলে এই শব্দগুলো পূর্বে নো প্রিপোজিশন, ওকে। তাহলে এগুলো পূর্বে কোনো প্রিপোজিশন নাই, সরাসরি নেক্সট ফ্রাইডে, নেক্সট স্যাটারডে, নেক্সট সানডে, টুমোরো, টুডে, আফটার, ইয়েস্টারডে। তাহলে এগুলো পূর্বে কি নেক্সট ফ্রাইডে পূর্বে অন হবে না, ইন হবে না, তাহলে সরাসরি কি সরাসরি নেক্সট ফ্রাইডে। সবাই মনে রাখো, নেক্সট, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, লাস্ট ফ্রাইডে, লাস্ট মানডে, লাস্ট মান্থ, এগুলো পূর্বে কোনো আর্টিকেল লাগে না। এবার আসো, উই আর অ্যাকাউন্টেবল। আমরা প্রিপোজিশনের প্রশ্ন পড়বো। হ্যাঁ, অ্যাকাউন্টেবল টু অর্থ হচ্ছে কারোর পক্ষে দায়ী থাকা। হ্যাঁ, অ্যাকাউন্টেবল টু অর্থ কি? দায়ী থাকা। বলেছে যে উই আর অ্যাকাউন্টেবল টু দ্য অথরিটিস ফর আওয়ার অ্যাকশনস। আমাদের কাজের জন্য আমরাই কর্তৃপক্ষের কাছে দায়ী। তাহলে অ্যাকাউন্টেবল কি বসবে বলো তো? অ্যাকাউন্টেবল টু, আমরা আমাদের কাজের জন্য দায়ী। A large number of colleges are affiliate with something অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকা বা কি বলে আমরা অধিভুক্ত থাকা। affiliate with অর্থ কি? অধিভুক্ত থাকা। বলেছে যে a large number of colleges are affiliated with the national university। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেকগুলো কলেজ রয়েছে। তাহলে কি হবে? affiliated with। তারপরে কি আছে? একই প্রশ্ন দুইবার আসছে সম্ভবত, তাহলে এটাও সেম, affiliated with। হ্যাঁ, একটা প্রশ্ন দুইবার চলে আসছে। তারপর কি পাচ্ছি আমরা? our path is beset। হ্যাঁ, beset with। হ্যাঁ, beset with অর্থ হচ্ছে পরিপূর্ণ। beset with অর্থ হচ্ছে পরিপূর্ণ। হ্যাঁ, পরিপূর্ণ। বলেছে আমাদের পথটা সমস্যায় পরিপূর্ণ। তাহলে কি হবে? beset with। বাংলাদেশ is beset with many problems। বাংলাদেশ অনেক সমস্যায় জর্জরিত বা পরিপূর্ণ। এটা পরিপূর্ণ না হয় তোমরা বলতে পারো জর্জরিত। তাহলে কি হবে? beset with হবে। beset এসে কি বসে? with। তাহলে beset with জর্জরিত, beset with সমস্যায় পরিপূর্ণ। তাহলে beset with কি? পরিপূর্ণ বা জর্জরিত। ঠিক আছে? ওকে, আমরা এইটুকু তাহলে বুঝলাম। তাহলে তারপরটা একটু দেখো তো, দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল ড্যাশ হিজ স্টুডেন্টস। আমার এই অবস্থা হয়ে গেছে এখন। হ্যাঁ, তোমরা এই যে গান শুনে তোমরা নাচতেছো, এখন আমার তোমাদের উপর কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, কন্ট্রোল ওভার সামওয়ান অর্থ হচ্ছে কারোর উপর নিয়ন্ত্রণ থাকা। কন্ট্রোল ওভার সামওয়ান অর্থ হচ্ছে কি? নিয়ন্ত্রণ থাকা। কি হবে? কন্ট্রোলের সাথে কি হবে বলো তো ভাই? না, ওভার হবে। ঠিক আছে, কন্ট্রোল ওভার। কি পাচ্ছি? কন্ট্রোল ওভার। তাহলে আমরা এখানে কি মেলাতে পাচ্ছি? দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল ওভার হিজ স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের উপর শিক্ষকের খুব সামান্যই নিয়ন্ত্রণ রয়েছে, বা নিয়ন্ত্রণ নাই বললেই চলে। তোমরা গান শুনে নাচতেছো। তারপর আসো, আচ্ছা, এর কি পেয়েছি? এনি ডেভিয়েশন। হ্যাঁ, ডেভিয়েশন ফ্রম অর্থ হচ্ছে বিচ্যুত, হ্যাঁ, বা সরে যাওয়া। ডেভিয়েশন ফ্রম অর্থ কি? বিচ্যুতি বা সরে যাওয়া। তাহলে ডেভিয়েশন কি বলতো? ডেভিয়েশন ফ্রম
তুমি তোমার আচরণ থেকে, তুমি তোমার লক্ষ্য থেকে, তুমি তোমার জীবনের গোল থেকে সরে যাচ্ছ, তাহলে কি হবে? ডেভিয়েশন ফ্রম। তাহলে কি হবে? ডেভিয়েশনের সাথে কি পাই আমরা? ফ্রম। কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, কোনো কিছু থেকে পড়ে যাওয়া, সরে যাওয়া। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু, এন্ট্রাস্টের সাথে বসে হচ্ছে টু, এন্ট্রাস্টেড টু। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটা খুঁজে বের করে। অ্যাক্সিলারেট, হ্যাঁ, ACCELERATE, অ্যাক্সিলারেট অর্থ কি? গতি বৃদ্ধি করা। ACCELERATE, অ্যাক্সিলারেট, গতি বৃদ্ধি করা। দেখে হবে অ্যাক্সিলারেট, ACCELERATE, অ্যাক্সিলারেট। তারপর আসো, হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট। হ্যাঁ, ব্যুরোক্রেসি, আমি একটু স্পেলিংটা করি। BUREAUCRACY, ব্যুরোক্রেসি অর্থাৎ আমরা কি বলি এটাকে? আমলাতন্ত্র। BUREAUCRACY, BUREAUCRACY, ব্যুরোক্রেসি। কোনটি শুদ্ধ বানান? কুরিয়ার। কুরিয়ার কিভাবে হয়? কুরিয়ার হচ্ছে যে আমরা কুরিয়ার সার্ভিস, কুরিয়ার, COURIER, কুরিয়ার, COURIER, COURIER, তাহলে 1 নম্বরটা সঠিক। হ্যাঁ, কুরিয়ার, COURIER, কুরিয়ার। নো স্পেলিং এরর অকার্স, কোন বানানটায় কোনো ভুল হয় নাই? হ্যাঁ, ডিসিভ, ডিসিভ, প্রতারণা করা, DECEIVE, হ্যাঁ, খেয়াল করো, DECEIVE, ডিসিভ, DECEIVE, ডিসিভ। তাহলে DECE তারপর আই হবে, DECI না, DECE না, DECEIVE, তাহলে উত্তর কোনটা? ডি নাম্বার, DECEIVE, ডিসিভ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। হ্যাঁ, মিলেনিয়াম, মিলেনিয়াম কিভাবে হয় বলো তো? সহস্রাব্দ, MIEE, মিলে, NIUM, মিলেনিয়াম। মিলেনিয়ামের LN, এই দুটো মনে রাখবা। তাহলে এখানে একটা L একটা N হবে না, মিলেনিয়াম, L একটা N, একটা L, N, তাহলে উত্তর কোনটা হবে? বি নাম্বার, মিলেনিয়াম। এই কোয়েশ্চেন আমার 100 নম্বরে ছিল। হ্যাঁ, তোমাদের প্রশ্নের সেটআপের ক্ষেত্রে বিভিন্ন থাকতে পারে, কারণ কি প্রশ্ন সেটআপগুলো তো আমাদের ওয়েবসাইটে 4টা ভ্যারিয়েন্ট করে দেয়, এগুলোকে উলটপালট করে দেয়, তোমাদের সবার কোয়েশ্চেন একই রকম না হয়, 4টা সেটে কোয়েশ্চেন হয়। ওকে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। হ্যাঁ, মেইনটেনেন্স, হ্যাঁ, মেইনটেনেন্স, MAINTENANC, মেইনটেনেন্স 1 নম্বর। মেইনটেনেন্সে মনে রাখবা AEA। কোরাম, QUORUM, কোরাম। হ্যাঁ, কোরাম, কোনটা হবে? QUORUM, কোরাম। তারপরে কি পাচ্ছি আমরা? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম দেখো, অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি বলতো? বাধ্যতামূলক। তাহলে বাধ্যতামূলকের বিপরীত কোনটা হবে? অপশনাল। আমরা বলি না অব্লিগেটরি বা ম্যান্ডেটরি সাবজেক্ট কিছু, আর হচ্ছে অপশনাল সাবজেক্ট, যেটা পরীক্ষা না দিলেও চলে, না দিলেও না, মানে পাস ফেল ম্যাটার করে না, তাই না? তাহলে কি হবে? অপশনাল। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবলের বিপরীত চাইছে তারা। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু সুলভ, বন্ধু। ওই যে আরেকটা লাগাইছে, রূপ বানে না আছে কমরুদলাইয়া, কি একটা অবস্থা। বন্ধু সুলভ, তাহলে বন্ধু সুলভের বিপরীত কোনটা হবে? আনফ্রেন্ডলি, রাইট? সহজ, বন্ধু সুলভ, আনফ্রেন্ডলি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানার্কি? অ্যানার্কি মানে কি বলতো? অ্যানার্কি শব্দ হচ্ছে অশান্তি, অশান্তি বা নৈরাজ্য, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, ঠিক আছে? নৈরাজ্য, তাহলে কোনটা হবে? পিচ। এটার বিপরীত কি হবে? শান্তি। নৈরাজ্যের বিপরীত কি হবে? শান্তি। নৈরাজ্যের বিপরীত কি হবে বলতো? শান্তি। ডেসপাইস, ডেসপাইস শব্দ অর্থ হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা, ঘৃণা করা। তাহলে ডেসপাইস এর শব্দ কি হবে? কমান্ড, অর্থ হচ্ছে প্রশংসা করা, ইনফ্লুয়েট অর্থ প্রশংসা করা, ফ্যাসিলিটেট কাউকে উন্নতি করা, অ্যাভর অর্থ হচ্ছে ঘৃণা করা। অ্যাভর শব্দ অর্থ কি? ঘৃণা করা।
অ্যাভর ঘৃণা করা। দ্য অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট, ডিলিজেন্টের বিপরীত শব্দ হচ্ছে ডিলিজেন্ট মানে কি পরিশ্রম, পরিশ্রমের বিপরীত কি হবে লেজি, লেজি অলস মানুষ, পরিশ্রমের বিপরীত কি হবে অলস। লাস্ট কোয়েশ্চেন, দ্য মোস্ট নিয়ারলি মিনিং, মোস্ট নিয়ারলি মানে কি সিনোনিম, ফ্রুগাল শব্দ থেকে মিতব্যয়ী, মিতব্যয়, তাহলে মিতব্যয় কি হবে যে কম খরচ করে, ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল। ভাইয়েরও গানের দিকে নজর আছে একজন বলছে, বুঝছো? ঈশিতা বলছে ভাইয়ের গান আমার কানের সামনে বাজতেছে, আমি নজর থাকুক বা না থাকুক আমার তো কানে আসতেছে, তাই না? আমাদের অফিসের পাশে এটা বাজাচ্ছে, সো আমার তো কানে অটোমেটিক আসবে, তাই না? ওকে, তাহলে প্রশ্ন সবাই বুঝতে পারছো বাচ্চারা? ওকে, তাহলে আমরা আমাদের প্রশ্নগুলো সলিউশন আমরা পেয়েছি আশা করছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো এখন যে বুঝেছো, এই বুঝার পরে এক্সামটা তোমরা আরেকবার দিবা, এক্সামটা যখন আবার দিবা তখন তোমার কাছে প্রশ্নগুলো আরও ইজিয়ার মনে হবে, আরও বেটার মনে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানেই শেষ করছি। ওই যে একজন বলছে ভাইয়া সব কোয়েশ্চেন নোট করে ফেলছি, হ্যাঁ ভাইয়া আপনাকে থ্যাঙ্কস এত সুন্দর করে বোঝানোর জন্য, থ্যাঙ্কস ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তাহলে তোমরা প্রশ্ন নোট করতে পারো, কারণ 100টা প্রশ্নে 100 রকম আমি ব্যাখ্যা দিয়েছি। সো ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যাখ্যাগুলো শুনলেও তোমার কাজে আসবে, লিখে রাখতে পারলেও কাজে আসবে, বাট তুমি যাই করো না কেন তোমার জন্য আয়ত্ত করতে পারো সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে বাচ্চারা, তাহলে আজকে শেষ করছি, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আশা করছি। হ্যাঁ, আমার ঢেকুর হচ্ছে। ওকে, আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালো হবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।